শুরু। প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি লাইভ ক্লাস থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রায়হান সিদ্দিক। তো আপনারা মাত্র 11 জন পার্টিসিপেন্ট আছেন। আজকে আপনাদের ইন্ট্রোডিউসিং একটা ক্লাস ছিল, সেই ক্লাসে মাত্র 11 জন পার্টিসিপেন্ট, আগে থেকে নোটিশ দেওয়ার পরেও খুবই হতাশাজনক। তো যারা আছে তাদের দিয়েই আজকে ক্লাসটা পরিচালনা করব। তো সর্বপ্রথম একটু পরিচয় পর্ব সেরে নিই। আমার নাম তো শুনলেনই, যে আমি রায়হান সিদ্দিক। আমি পাশাপাশি বিদ্যাবাড়িতে টিচার প্যানেলে কর্মরত আছি, এবং আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, আমি 17তমতে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং জেলাতে আমার অবস্থান দ্বিতীয়। তো আপনারা যদি চান এবং উপর আল্লাহ যদি সহায় থাকেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে পুরো কোর্সটি কন্টিনিউ করার। অ্যাজ ইউজুয়াল আমি প্রথম এবং দ্বিতীয় ব্যাচের সাথে কোর্সগুলা কন্টিনিউ করছি। তো আপনারা যদি চান আপনাদের সাথেও কন্টিনিউ করব, যদি আপনাদের ভালো লাগে আমার ক্লাস। তো আপনারা দেখছি মাত্র 11 জন জয়েন করেছেন গ্রুপে। তো কম বেশি 50-60 জন থাকার কথা না ভাই? আচ্ছা, কোনো কি লিঙ্ক টিঙ্ক শেয়ারের কোনো বিষয় আছে, যে এরা কি লিঙ্ক শেয়ার করতে পারবে যারা পার্টিসিপেন্ট আছে? আচ্ছা আচ্ছা, প্রথমে একটু পরিচয় পর্ব সেরে নি, ঠিক আছে? এক এক করে আনমিউট করেন, পরিচয় পর্ব সেরে নি। কাজলকে আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাজল রয়, জি স্যার। কেমন আছেন? জি স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন স্যার? জি ভালো আছি। কোথা থেকে দেখছেন? স্যার আমি রংপুর থেকে দেখতেছি স্যার। বাবা, রংপুর থেকে দেখছেন। আচ্ছা, আমার সাথে তো আপনার আগে থেকেই পরিচয় হয়েছে, তাই তো? জি স্যার, জি স্যার। ও, ঠিক আছে, ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। আনমিউট করেন, মিমকে দেন, ফৌজি আলম মিম। সালাম। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি ভালো আছি। কোথা থেকে বলছেন? স্যার আমি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। জি। ওকে। বিদ্যাবাড়িতে যদি কখনো আসবেন, তাহলে সালাম আলাইকুম। ই করে আনবেন, সাথে করে কি বলে, মাতৃভান্ডারের রসমালাই আনবেন যদি চাকরি পান। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার, যখনই বিদ্যাবাড়িতে যাব নেক্সট ভুল হবে না। আচ্ছা, বেশি করে আনবেন কিন্তু, কারণ আমাদের বিদ্যাবাড়িতে অসংখ্য শিক্ষক, ঠিক আছে? আর জি আমার জন্য স্যার। একটু আলাদা করে আনবেন। ওকে স্যার। আচ্ছা, জিনাতকে একটু সুযোগ দেন, সুলতানা জিনাত। ওই উপরে স্ক্রিনে আসসালামু আছে। আলাইকুম। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি চিটাগাং থেকে, চিটাগং থেকে। চট্টগ্রাম থেকে। আচ্ছা, লেখাপড়া কোথা থেকে? ইসলামিক ইউনিভার্সিটি। ইসলামিক ইউনিভার্সিটি। জি। ও, আমিও ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। ও ও আচ্ছা। আচ্ছা, কোন সেশন ছিল? আমার তো 26তম। ও, 26তম ব্যাচ। আচ্ছা ঠিক আছে, আনমিউট করেন। তহুরা ম্যাডামকে একটু সুযোগ দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আমি ঢাকা থেকে বাড্ডা থেকে বলতেছি। ও, বাড্ডা থেকে বলছেন, জি স্যার। যানজটের এলাকা। স্যার স্যার ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আর আপনাদের দোয়াই। কোথা থেকে লেখাপড়া করেছেন? রংপুর কারমাইকেল কলেজ থেকে। আর মাইকেল, খুব বিখ্যাত কলেজ একটা। জি স্যার। আচ্ছা, তারপরে আর কে বাদ আছে? আচ্ছা শুনেন, আপনারা যারা এই যে আপনাদের ফোনে নাম দেখায় গ্যালাক্সি A20, তারপরে ভিভো, রেডমি, শাওমি, ঠিক আছে, এগুলো না করে একটু নাম সেট করে নেবেন। এইসব নামে ডাকা আসলে খুবই কষ্টকর হয়ে যায়। আর এরকম পরবর্তী ক্লাস থেকে এরকম নামে থাকলে আমি কিন্তু তাদের ডাকবো না এই নামে।
প্রশ্নের জন্য হ্যান্ড রেজ করলেও আমি কিন্তু আনসার দিব না, নামই না জানা যায়। এই যে গ্যালাক্সি A20s এইগুলো, এগুলো কি ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? গ্যালাক্সি? স্যার আমি আকলিমা বেগম। ও, জি বলেন। জি স্যার, আমি ভোলা থেকে বলছি। ভোলা থেকে বলছেন? পদ্মাপাড়ের মানুষ। কোথা থেকে লেখাপড়া করেছেন? ফাতেমা খানম কলেজ থেকে, আচ্ছা, ইউনিভার্সিটি। কেউ কে আছেন ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা এই বেল্টের? স্যার আমাদের এখানে তো লোডশেডিং হয় স্যার, আমি কি নেক্সট টাইমে ক্লাসগুলো দেখতে পাবো? হ্যাঁ, রেকর্ডেড থাকবে, ক্লাস হওয়ার পরে রেকর্ডেড থাকবে, দেখতে পারবেন। ফরিদপুরের থেকে আছে স্যার। কোথা থেকে আছেন? ফরিদপুর, হাসান তানভীর। ফরিদপুর। কে বলছিলেন, নাম বলেন। হাসান তানভীর। হাসান তানভীর, ফরিদপুর থেকে। আচ্ছা, অ্যাকচুয়ালি ফরিদপুর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট, থাকি না ফরিদপুরে, সাভারে থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরার কেউ নেই আশেপাশের? সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, পাবনা থেকে বলছিলাম। পাবনা থেকে বলছিলেন, রাকিবুল ইসলাম। জি স্যার। কোথা থেকে লেখাপড়া করেছেন? গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ। এডওয়ার্ড কলেজ। আমাদের একজন এমপ্লয়ি ছিলেন বিদ্যাবাড়ির, এডওয়ার্ড কলেজের, পাবনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরিচয় পর্ব শেষ হলো। যেহেতু অল্প কয়েকজন ছিলেন তাই পরিচয় মানে আর কি জানাশোনার সুযোগ হলো। চলেন আমরা আজকের আলোচনায় চলে যাই। আপনারা কি সবাই কলেজ পর্যায়ের স্টুডেন্ট এখানে? কলেজ পর্যায়ের জন্য আছেন? অনেকে হয় আবার ভুল করে, দেখা যাচ্ছে যে স্কুল পর্যায়েরটা কলেজ পর্যায়ে চলে আসেন অনেকে আবার ভুল করে। সবাই কি কলেজ পর্যায়ের? কমেন্ট করেন একটু। স্যার কলেজ পর্যায়ে। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা মোটামুটি তিনটা বিষয়ের উপর আলোচনা করব। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, দুই হচ্ছে সিলেবাস অ্যানালিসিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, তিন হচ্ছে ইন্টারাকশন উইথ গ্রুপ। তো আমাদের ইন্ট্রোডাকশন পর্ব মোটামুটি কমপ্লিট। দ্বিতীয়ত হচ্ছে সিলেবাস অ্যানালিসিস করব আমরা। তারপরে আমরা হচ্ছে আবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা গ্রুপে আবার ইন্টারাকশন করব, এই হচ্ছে বিষয়। তো প্রথমত বলে রাখি, একজন কমেন্ট করছেন স্যার ক্লাসগুলো রাতে হলে অনেক ভালো হতো। দেখেন আমাদের বিদ্যাবাড়িতে এরকম স্টুডিও 12টা, এবং 12টা স্টুডিও সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত ফাঁকা থাকে না। এতগুলা ব্যাচ আমাদের আল্লাহর রহমতে, এইটা আপনাদেরই অবদান বলেন আর হচ্ছে আমাদেরই কি বলে সুনাম, যে কোনো কারণেই হোক। তো আজকে আপনাদের ক্লাস বিকালে হচ্ছে, এমনও হতে পারে যে আরেকদিন রাত্রে হচ্ছে, এমনও হতে পারে আরেকদিন 3টায় হচ্ছে, এমন হতে পারে আরেকদিন 5টায় হচ্ছে। এগুলো শিডিউলের উপর নির্ভর করে। তো বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যে ক্লাস যে রাতেই হবে এরকম না। আহ, সবাই চেষ্টা করবেন, হ্যাঁ দিনে অনেকের কাজ থাকে, তারপরেও সবাই চেষ্টা করবেন যে ক্লাসগুলো লাইভ করার। এবং যদি লাইভ কোনোভাবে ছুটে যায়, মিস হয়ে যায়, তখন গ্রুপে দেখা যাচ্ছে উইদিন 2 আওয়ার্স বা 3 আওয়ার্স বা দেখা যাচ্ছে 5 আওয়ার্স, ম্যাক্সিমাম 5 আওয়ার্স এর মধ্যে যে ক্লাসটা হবে ওইটা আপলোড করা হবে। এবং ক্লাসের যে ম্যাটেরিয়ালস গুলো, দেখা যাচ্ছে কোনো ক্লাসে ম্যাটেরিয়ালস এর মাধ্যমে ক্লাস নেওয়া হয়েছে, তাহলে ম্যাটেরিয়ালস গুলো অবশ্যই কি করা হবে, পিডিএফ আকারে আপলোড করা হবে। কোনো সমস্যা নেই, সবকিছু আপনারা এই গ্রুপ থেকে পাবেন। তো চলুন আমরা সিলেবাস অ্যানালিসিসে চলে যাই। আপনাদের কারো সিলেবাস দেখার সুযোগ হয়েছে কিনা জানি না, যেহেতু আপনারা 18তম প্রিলিতে পরীক্ষা দিয়েছেন। তো একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, আজকে আপনাদের সিলেবাস হচ্ছে অ্যানালিসিস করে দিব, এবং পরবর্তী ক্লাস হবে আপনাদের টার্গেট মার্ক এবং কিভাবে আপনারা এগোলে খুব ভালো করতে পারেন, খুব ভালো একটা মার্ক তুলতে পারেন। একটা বিষয় দেখেন যে আপনারা যারা আজকে ক্লাস করছেন আপনারা খুবই লাভবান হবেন। আজকের এবং পরবর্তী যে ক্লাসটা আছে, প্রথম 2টা ক্লাস হবে আপনাদের জন্য ইনফরমেটিভ ক্লাস। তারপরে আমরা রেগুলার ক্লাসে চলে যাব। ইনফরমেটিভ কেন? কারণ ধরুন আমরা সবাই কম বেশি গ্রাজুয়েটেড, এইখানে গ্রাজুয়েটেড তারা কোনো স্টুডেন্ট এখানে আসেনি। একটা জিনিস দেখেন
যারা আমরা ইউনিভার্সিটিতে পড়ি বা দেখা যাচ্ছে যে কোনো সরকারি কলেজ থেকে পড়ি, ডাজেন্ট ম্যাটার, খাতায় কে কি লিখতে পারবো সেটাই হচ্ছে বড় কথা, খাতায় আমার পরিচয় দিবে। আর আরেকটা বিষয় কি, এই যে আমাদের স্টাডি লাইফে আমরা কিন্তু কম বেশি ট্যুর করছি, তো হয় এমন যে ট্যুরের জায়গাটা অজানা, আমরা তো যাইনি ওইখানে, কত কিলোমিটার পথ আমাদের যেতে হবে, তারপরে হচ্ছে ভাড়া কত, কিভাবে যাব, এই যে যে বিষয়গুলো থাকে এই জিনিসগুলো নিয়ে আমাদের কি মাথায় একটা দুশ্চিন্তা থাকে। তখন আমরা কি করি, এই জিনিসগুলো নিয়ে একটু থিসিস করতে বসি, যে যাবো একটা নতুন জায়গায়, যদি একটু থিসিস করে যাই, কোন কোন জায়গা দেখবো, কোন হোটেলে থাকবো, কি কি খাবার খাবো, যদি একটা প্রি প্ল্যান্ড ওয়েতে আগানো যায়, তাহলে কিন্তু দেখবেন যে ওই বিষয়টা অনেক সহজ হয়ে যায়। ট্যুর, দেখা যাচ্ছে আমি ট্যুরের বিষয় দিয়েই বুঝাচ্ছি, ট্যুর করাটা অনেক সহজ হয়ে যায় কিন্তু। তো এই যে আমার একটা জার্নি, এটাও কিন্তু আমাদের কাছে একটা জার্নি, ঠিক আছে। আপনাদের পরীক্ষা কোরবানি ঈদের পরে হবে, তার মানে এটা হচ্ছে মে মাস চলছে, এই যে মাসটা সময় আছে, জুন মাস পুরোটা সময় আছে, অর্থাৎ আপনাদের জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে বা আরো পরে পরীক্ষা হতে পারে, এটা হচ্ছে বিষয়। তো কলেজ লেভেলে কিন্তু চাকরিতে টেকা খুবই কঠিন। কেন কঠিন আমি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, এই রকমই যে বিষয়টা এরকম না, মানে এরকম নির্দিষ্ট ফিগার বিষয়টা এরকম না। ধরেন আমাদের সারা বাংলাদেশে স্কুল আছে সাপোজ 1 লাখ, 1 লাখ স্কুল আছে। এখন ধরেন 1 লাখ স্কুলে সর্বমোট ইংলিশের যে পোস্ট, আমি শুধু ইংলিশের নিয়ে কথা বলছি, ইংলিশের পোস্ট দেখা যাচ্ছে আছে 2 লাখ ধরলাম, ঠিক আছে। তো এখন বিষয়টা দেখেন, স্কুল যতগুলো, বাংলাদেশের কলেজ কি অতগুলো? কোনোভাবেই কিন্তু অতগুলো কি নাই, কলেজ নাই। যদি কলেজের প্রেক্ষাপট ধরি তাহলে কলেজ আছে কতগুলা, সাপোজ এই 1 লাখ স্কুলের প্রেক্ষাপটে কলেজ আছে সাপোজ 10,000, তাও আছে কিনা সন্দেহ। মানে যদি এই অনুপাতে স্কুল থাকে, কলেজ কিন্তু তার থেকেও কম, 10,000। এখন একটা বিষয় চিন্তা করেন, একটা স্কুলে কম করে 5টা ক্লাস থাকে, মানে হাই স্কুলের কথা বলছি আর কি, 5টা ক্লাস থাকে 6 থেকে 10 পর্যন্ত। এখন তার মানে 5টা ক্লাসে কম করে হলেও আপনার 2টা ইংরেজি শিক্ষক লাগবে, কারণ একটা ইংরেজি শিক্ষক নিয়ে 5টা ক্লাস চালানো খুবই কঠিন। কিন্তু দেখেন কলেজে আপনার মাত্র 2টাই ক্লাস, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, একটা শিক্ষক দিয়ে চালানো সম্ভব। দেখেন একের থেকে স্কুল কলেজের সংখ্যাই কম, এখানে একটা তফাৎ। আবার দ্বিতীয় যে এইখানে আমার ক্লাস বেশি, শিক্ষক লাগছে বেশি, এখানে আমার ক্লাস কম, শিক্ষক লাগছে কি অনেক কম। সো এইখানে দেখা যাচ্ছে, এই 17তমর কথা একটু বলি। 17তমতে স্কুল লেভেলে আমার কিছু ফ্রেন্ড আছে, তারা স্কুল লেভেলে টিকছে, এবং অনেকেরই মার্কশিট আমি দেখছি, তো 59 পর্যন্ত পেয়েছে, ইংলিশের কথা বলছি, যে 59 পর্যন্ত পেয়েছে। তো তারা এতটাই ফরচুনেট যে হচ্ছে এই যে 59 পেয়েও তারা, তাদের চাকরি হবে, কারণ যথেষ্ট সিট ফাঁকা আছে, যদি তারা চয়েস লিস্টে কোনো ভুল না করে। এখন 59 নম্বর নিয়ে যদি জেলা বা উপজেলা শ্রেষ্ঠ স্কুল চয়েস দেয়, তাহলে তারা পাবে না, কারণ ওইগুলো তো হচ্ছে যারা নাম্বার বেশি তাদের জন্য, তারা পাবে, চয়েস লিস্টে আগে থাকবে। তো এই যে এই জাতীয় চয়েস লিস্টে যদি এই জাতীয় ভুল না করে, তাইলে কিন্তু তারা, মানে সবাই সবাই নিয়োগপ্রাপ্ত হবে ইনশাল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে যে কলেজে, এই যে 59 পেয়ে একজনের চাকরি হয়েছে, কিন্তু কলেজে কিন্তু এই জিনিসটা হবে না। কলেজে দেখা যাচ্ছে আপনার 70 থেকে 75 থেকে চাকরি শুরু হয়, এটা ভ্যারি করে, বছর বছর ভ্যারি করে। দেখা যাচ্ছে কোনো বছর 70 থেকে শুরু হচ্ছে, 70-এর নিচে না, 70 থেকে শুরু হচ্ছে, কোনো বছর দেখা যায় 75 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এইবার যেমন সারা বাংলাদেশে একটু সিট বেশি ছিল, হয়তো 70 থেকে শুরু হয়েছে বা তার উপর থেকে শুরু হয়েছে, কিন্তু 18তম নিবন্ধনে একটা মানে বড় দুঃখের সংবাদ এটাই, যে যা জয়নিং হওয়ার তারা কিন্তু এই যে এইবারই, কারণ চাকরির বাজারে কি পরিমাণ কম্পিটিশন আপনারা তো দেখতে পাচ্ছেন, 17তমতে কত পরীক্ষা দিয়েছিল আর 18তমতে
18.5 লক্ষ পরীক্ষা দিয়েছে। ক্যান ইউ ইমাজিন? 18 লক্ষ পরীক্ষা দিয়েছে এবং যে তথ্যসূত্র বলছে 6.5 লাখ মতো প্রিতে মানে প্রিলি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে। 6.5 লাখ। হয়তো আপনাদের কিছুদিনের মধ্যেই রেজাল্ট দিবে। ভাই এখন পর্যন্ত 17 জন পার্টিসিপেন্ট আছেন, কোনো সমস্যা নাই। হয়তো দুপুরে ক্লাস বলে বিকেলে ক্লাস বলে জয়েন করতে পারেনি, কিন্তু যারা আছেন প্লিজ কেউ লিভ নিয়েন না। অনেকে এটা লিভ নিতে পারেন যে সময় নষ্ট করে কেন এই বক বক শুনবো। ভাই এই বক বকে আপনার কাজে লাগবে। পড়া তো আপনি একটা বই দেখেও মুখস্থ পড়ে নিতে পারবেন, ঠিক আছে, কিন্তু এই যে দিক নির্দেশনাগুলো, এই দিক নির্দেশনা পাবেন না। সঠিক দিক নির্দেশনার অভাবে কিন্তু অনেকে ঝরে যায়। যুক্ত থাকবেন আশা করি। আর রেকর্ড ক্লাস দেখা একটা বোরিং কাজ। লাইভ ক্লাসে যেমন ইন্টারাকশন করা যায়, রেকর্ড ক্লাসে কিন্তু তা করা যায় না। এটা একটা বোরিং কাজ। সো আপনাদের অনুরোধ করছি আপনারা থাক। তো দেখেন, যেটা কথা বলছিলাম, 18তমতে যে সমস্যাটা হবে যে প্রার্থী বেশি, সিট কম, এজন্য প্রতিযোগিতা বেশি, মার্ক কিন্তু বেশি হয়ে যাবে। তো আমরা টার্গেট মার্ক নিয়ে কত মার্ক আমরা টার্গেট করে লেখাপড়া করব এবং সেই টার্গেট মার্কটা কি অর্জন করা সম্ভব, এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে বিদ্যাবাড়ি আপনাদের সার্ভিসে কিন্তু 24 আওয়ার্স আছে। এই দেখেন, আমি ক্লাস নিচ্ছি, আবার আমি কিন্তু আপনাদের যে গ্রুপ, সেই গ্রুপে অ্যাডমিন হিসেবে আছি, ঠিক আছে। সো আমার নিজে থেকেই যদি মনে হয় এই বিষয়টা গুরুত্বপূর্ণ, আমি কিন্তু গ্রুপে শেয়ার করতে পারবো, আপনাদের একটা দিক নির্দেশনা দিতে পারবো, ঠিক আছে। তো আপনারা যদি অন্য কোথাও ভর্তি হতেন, এই সুযোগটা কিন্তু পাইতেন না। আশা করি এই যে কম্প্যারিজনটা আমি দেখাইলাম, এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো তাহলে এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সিলেবাস অ্যানালিসিসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা কার্যকর, আমরা ক্লাস শেষ হলেই বুঝতে পারবো। দেখেন, আমাদের সিলেবাসে 60টা পার্ট আছে। 60টা পার্ট থেকে 8টা প্রশ্ন হয়। তো এই 60টা পার্টের প্রথম পার্ট হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। অর্থাৎ আমরা যারা বিসিএস প্রিলি পরীক্ষা দিই, তারা ইংরেজি হিস্ট্রির সাথে কম বেশি আলোচিত, মানে পরিচিত আছি আর কি, যে হিস্ট্রি থেকে কি জাতীয় প্রশ্ন হয়। কিন্তু লিটারেচারের ক্ষেত্রে, মানে এই যে কলেজ লিটারেচারের ক্ষেত্রে একটু ভিন্ন। দেখেন, আমাদের এখানে বলা আছে এলিজাবেথান পিরিয়ড থেকে, অর্থাৎ হিস্ট্রি না তার আগে না তার পরে, এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু, তাই তো, তার মানে রেনেসান্স, রেনেসান্স ধরতে পারি। এবং মডার্ন পিরিয়ড, মডার্ন পিরিয়ডে যে শেষ হয়েছে, পোস্ট মডার্নের কথাও কিন্তু বলা নেই। তাহলে এলিজাবেথান থেকে শুরু, মডার্ন পিরিয়ডে শেষ, এটা হচ্ছে মোটা দাগে। এখন লেখক হিসেবে বলা হচ্ছে যে ক্রিস্টোফার মার্লো থেকে, মানে উদাহরণ হিসেবে দিছে ক্রিস্টোফার মার্লো থেকে টি.এস. ইলিয়ট পর্যন্ত। তাহলে আমাদের হিস্ট্রিটা কি মিডিল এজ বা আপনার কি বলে ওল্ড এজ সম্পর্কে কিন্তু প্রশ্ন নাই। রেনেসান্স অর্থাৎ এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু এবং মডার্ন এজে শেষ, এই হচ্ছে আমাদের হিস্ট্রি পার্ট। তো হিস্ট্রি পার্টে কয় ধরনের প্রশ্ন হয় কেউ কি জানেন? এই যে হিস্ট্রি পার্ট থেকে কয় ধরনের প্রশ্ন হয়, এটা কি জানেন? দেখেন তো, তোমারে খুঁজে পাওয়া যায় নাকি? তোমা লিখেছে জি স্যার, তোমারে আনমিউট করেন। তোমা আপনি জি স্যার লিখেছেন, বলেন কয় ধরনের প্রশ্ন হয়, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ স্যার বলেন। আমি ওইটা আগে আগে কমেন্ট করেছিলাম, এটাতে না। ও আচ্ছা, আগে কমেন্ট করেছেন। জি স্যার, আমি এটা জানি না এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, দেখেন হিস্ট্রি থেকে কয় ধরনের প্রশ্ন হয় আমি দেখিয়ে দিচ্ছি। হিস্ট্রি থেকে 2 ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে। হিস্ট্রি থেকে 2 ধরনের প্রশ্ন হয়। এক হচ্ছে খোদ হিস্ট্রি থেকে, আর একটা হচ্ছে
অথর কেন্দ্রিক অর্থাৎ রাইটার কেন্দ্রিক, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে 80% হিস্ট্রি থেকে, আমি কিন্তু হিস্ট্রি অংশের কথা বলছি, ঠিক আছে। অথরের কিন্তু আবার আলাদা সেক্টর আছে, তারপরেও এই সেক্টর থেকেও অথরের অংশের প্রশ্ন হয়। এখান থেকে 20% প্রশ্ন দেখা যায়। তাহলে আমাদের যে প্রথম পার্ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এই পার্ট থেকে দুই ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে ডিরেক্ট হিস্ট্রি থেকে, আর একটা হচ্ছে অথর কেন্দ্রিক। তবে হিস্ট্রি কেন্দ্রিক প্রশ্ন হয় 80%, আর অথর কেন্দ্রিক প্রশ্ন হয় 20%। তো হিস্ট্রি কেন্দ্রিক প্রশ্ন কি কি হতে পারে? দেখা যাচ্ছে যে বললো যে দ্য ফিচার অফ রেস্টোরেশন এজ, বা ডিসকাস দ্য ফিচার অফ এলিজাবেথান এজ, এলিজাবেথান ইজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, ইভ্যালুয়েটেড, এই জাতীয় যে প্রশ্নগুলা হিস্ট্রি সম্পর্কিত, এজ সম্পর্কিত, ঠিক আছে, ওই এজের যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনা সম্পর্কিত প্রশ্ন, এই প্রথমে হিস্ট্রি অংশে 80% এই প্রশ্ন থাকে। দেখা যাচ্ছে কোনো কোনো আবার 100%ও থাকে, আর 20% অথর কেন্দ্রিক থাকে, ঠিক আছে। অথর কেন্দ্রিক অর্থাৎ এই যে এই পর্যন্ত যে যুগটা আছে এলিজাবেথান থেকে আপনার মডার্ন পর্যন্ত 20% প্রশ্ন আপনার অথর কেন্দ্রিক হতে পারে। তারপরে আর একটা বিষয় হচ্ছে আপনাদের জানা দরকার, এখান থেকে কয়টা প্রশ্ন আসে হিস্ট্রি সেক্টর থেকে। আচ্ছা, হিস্ট্রি সেক্টর থাকবে হচ্ছে আপনার 1 নম্বরে, 1 নম্বর থেকে এ, বি, সি, ডি, এই আকারে কয়টি প্রশ্ন থাকবে আপনাদের? 4টি প্রশ্ন থাকবে। এবং এইখান থেকে আনসার এনি অফ 2, অর্থাৎ 2টা প্রশ্নের কি করতে হবে? উত্তর দিতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু এখানে বিকল্প পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনাদের প্রশ্ন থাকছে 4টা, আপনাদের লিখতে হবে 2টা। তাহলে দেখেন এই 2টা প্রশ্নে আবার এক একটাই কত করে? 10 নম্বর করে। 2টা প্রশ্ন লিখতে হবে, তাহলে কত নম্বর? 20 নম্বর, ঠিক আছে। তাহলে কত নম্বর? 20 নম্বর। এই সেকশনটা কেউ বুঝতে পেরেছেন নাকি? আনমিউট করেন দেখি, হাত তুলেন, হাত তুলেন, যে এই সেক্টরটা থেকে যে আলোচনা হলো বুঝতে পেরেছেন কিনা। মিমকে আনমিউট করেন, মিম হাত তুলছে, ওই দেখেন স্ক্রিনে। বলুন, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু প্রশ্ন করি, যেহেতু বুঝতে পেরেছেন, খালি যে আমিই বক বক করে যাব, আমাকে তো ফিডব্যাকও নিতে হবে যে আপনি বুঝতে পেরেছেন কিনা। বলেন যে হিস্ট্রি থেকে কয় ধরনের প্রশ্ন হয়? হিস্ট্রি থেকে 2 ধরনের প্রশ্ন হয়, এক কি কি? হচ্ছে হিস্ট্রি রিলেটেড, আরেকটা হচ্ছে অথর রিলেটেড। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন তাহলে এখান থেকে আমরা 4টা প্রশ্ন পাবো, তাই তো? এবিসিডি করে জি 4টা প্রশ্ন দেয়া থাকবে, উত্তর দিতে হবে কয়টার? 2টার। যে কোনো 2টা, ধন্যবাদ। আচ্ছা, কাজলকে আনমিউট করেন ভাই, প্রথমেই আছে দেখেন। জি কাজল। স্যার 4টা যে কোশ্চেন, হ্যাঁ জি স্যার, 4টা যে কোশ্চেন থাকবে এরকম কি, যে হিস্ট্রি যেটা বললেন হিস্ট্রি থেকে 2টা আর অথর বেসিস থেকে 2টা, এরকম কি না 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 এরকম না, কি এরকম না, থাকে? এরকম না। দেখা যাচ্ছে আপনার 4টা প্রশ্ন হিস্ট্রি থেকে থাকতে পারে, ঠিক আছে, বা 3টা প্রশ্ন হিস্ট্রি থেকে, একটা অথর থেকে, ঠিক আছে, এরকম থাকতে পারে। অথরের কিন্তু আলাদা ও পার্ট আছে, আচ্ছা। আমি ওইদিকে যাচ্ছি। এই যে এই বিষয়টা কনফিউজিং বলেই আমি আপনাদের এই যে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। না হলে কিন্তু আমি সিলেবাস ওই রিডিং করে চলে যাইতে পারতাম। এইগুলো কিন্তু খুব মানে ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার সময় ধরা খাবেন। তাহলে এই যে 4টা প্রশ্ন থাকবে, দেখা যাচ্ছে 4টা প্রশ্ন হিস্ট্রি থেকে আসতে পারে, আর 4টার ভিতরে দেখা যাচ্ছে 3টা হিস্ট্রি থেকে আসছে, একটা দেখা যাচ্ছে অথর কেন্দ্রিক আসছে। যে কোনো বার যে কোনো রকম হইতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আর কারো কোনো প্রশ্ন নাই? আনমিউট করে দেন সবাইকে। আচ্ছা, সিলেবাসে এই পার্টটা আমাদের 2 নম্বরে আছে, বাট
আমি 4 নাম্বারটা নিয়ে একটু আগে আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার পার্ট। 4 নাম্বার পার্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অথর। ঠিক আছে, এইখানে জাস্ট এখানে হিস্ট্রি থেকে কোনো প্রশ্ন করা হয় না, এখানে জাস্ট প্রশ্ন করা হবে অথর কেন্দ্রিক। ঠিক আছে, মানে লেখক কেন্দ্রিক। এখানে আমরা 13টা, এই যে 13টা লেখক পাবো, 13টা লেখক থেকে প্রশ্ন আসে। কি কি আছে চলুন আমরা একবার দেখে নিই। প্রথমে আছে কি? উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে আছে হচ্ছে 2 নম্বরে আছে হচ্ছে জন মিল্টন, রোমান্টিক। 3 নম্বরে কি আছে? জনাথন সুইফট। 4 নম্বরে আছে পোপ। 5 নম্বরে আছে চার্লস ডিকেন্স। 6 নম্বরে আছে হচ্ছে উইলিয়াম ওয়াটসন। 7 নম্বরে আছে হচ্ছে এস.টি. কোলরিজ। 8 নম্বরে জন কিটস। 9 নম্বরে পি.বি. শেলি। 10 নম্বরে লর্ড বায়রন। 11 নম্বরে ই.এম. ফস্টার। 12 নম্বরে আছে হচ্ছে জর্জ বার্নার্ড শো এবং লাস্টে আছে টি.এস. ইলিয়ট। তো এই 13টা রাইটার থেকে আপনাদের প্রশ্ন হবে। ঠিক আছে, তো এর ভিতরে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, সেইটার দায়িত্বভার পুরোটাই কি আমাদের উপরে ছেড়ে দেন। ঠিক আছে, শুধু এতটুকু বলতে পারি, ছোট মানুষ হয়তো কারোর বিশ্বাস হবে না, তো এতটুকু মানুষ পাগলের মতো কি বক বক করতেছে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কোর্সের সাথে থাকতে পারি, ইনশাল্লাহ পরীক্ষায় যদি সর্বাধিক নম্বর কারোর কমন থাকে, সেটা বিদ্যাবাড়ির স্টুডেন্ট হবে। লিখতে পারবেন আর না পারবেন সেটা আপনাদের বিষয়। সব পড়ে গেছেন, লিখতে পারেননি, সেটা তার কোচিং এর দোষ না। কিন্তু যদি সব থেকে বেশি কমন থাকে, সেটা হবে বিদ্যাবাড়ির স্টুডেন্ট। দেখা যাচ্ছে পরীক্ষার হলে প্রশ্নই কমন আসেনি, আপনি পারছেন না, তাহলে ধরে নেবেন আপনার থেকে অবস্থা খারাপ অন্যজনের বেশি। কি বলতেছে রাকিবুল ইসলাম? মাঝে মাঝে স্টাক হয়ে যাচ্ছে, বুঝলাম না, ভিডিও কি সমস্যা হচ্ছে? রাকিবুল ইসলাম কি বলছেন বলেন, আনমিউট করে বলেন। স্যার মাঝে মাঝে আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে। তাহলে দেখেন আপনার ইসের সমস্যা আছে, নেটের সমস্যা আছে। আবার নতুন করে কানেক্ট করলো। তাহলে দেখেন আপনার নেটের সমস্যা আছে। আমাদের এখানে হাই স্পিডের ইন্টারনেট ব্যবহার করা হয়, কারণ কানেকশনটা খুব জরুরি। আপনাদের ক্লাসে যাতে কোনো রকম ইন্টারাপশন না হয়, সেই কারণে আমাদের হাই স্পিড ইন্টারনেট ইউজ করা হয়। জি আচ্ছা, এখন পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তাহলে এই 13টা রাইটার থেকে কোন রাইটার পড়বো কোন রাইটার আদৌ পড়বো না, সে বিষয়টা কি আমাদের উপরে ছেড়ে দেন। ঠিক আছে, এই যে 10 তারিখ আর একটা ক্লাস আছে, এই ক্লাসে আরো ভালো বুঝবেন, পরবর্তীতে কি হবে আপনারা ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। দেখেন, আপনারা যারা কোচিং করতেছেন তাদের একটা বাস্তবতা বলি, মানে বিদ্যাবাড়ির সাথে আছেন, আমার কোর্সের সাথে আছেন, তাদের একটা বাস্তবতা বলি। আপনারা যারা মানে বইপত্র কিছু কিনেছেন, তারা দেখবেন যে কোনো কোনো বইতে হিস্ট্রি যে সেক্টর, এই সেক্টরে কম বেশি 40-45টা প্রশ্ন দেয়া আছে। আমি যদি ভুল না করি, ওই তো 40টা মতোই প্রশ্ন দেয়া আছে। আর ইন্ডিভিজুয়াল অথর যে সেকশন, এই সেকশনটাতে দেখবেন যে 100 আপ, অবশ্যই 100 আপ, 120 হয়তো এরকম, ম্যাক্সিমাম বইতে এরকম প্রশ্ন দেয়া আছে। তাহলে 120 আর 40 কত হলো? 120 আর 40 160। তাহলে 150টা প্রশ্ন আছে। কিন্তু দেখেন, আমি আপনাদের পড়াবো কতগুলো প্রশ্ন, সর্বসাকুল্যে 40-42টা প্রশ্ন পড়াবো, 2 সেক্টর মিলে। তাহলে কোথায় 160 আর কোথায় 40, 4 ভাগের 1 ভাগ প্রশ্ন আপনাদের পড়াবো। তারপরেও কি বলে, কানেকশন চলে গেছে নাকি?
এটা কি অটো অন হবে না অন করা লাগবে? এটা আগে অন করেন। আচ্ছা আচ্ছা শুনেন, কারেন্ট চলে গেছে, ঠিক আছে? কারেন্ট চলে গেছে, কেউ ভিডিওটা থেকে লিভ নিয়েন না, জুমেই থাকেন, কারণ হচ্ছে জেনারেটরের ব্যবস্থা আছে, কোনো সমস্যা হবে না, 2 মিনিটের ভিতরেই আবার ক্লাস শুরু হবে। জাস্ট বিদ্যুৎ চলে গেছে, একটু ওয়েট করেন। বিদ্যুৎ চলে গেলে বোর্ড আবার রিওপেন করতে হয়, তো ওয়েট করেন একটু 2 মিনিট। ভাই এদেরকে আনমিউট করার সুযোগ আছে, অন্তত এদের সাথে কথা বলা যেত, ওদেরকে আনমিউট করা যাবে? আচ্ছা, তো যে কথা বলছিলাম যে মাত্র 40-42 এরকম সংখ্যক প্রশ্ন নিয়ে আপনাদের যে আমাদের এই কোর্সটা রান করব। তো একটা বিষয় হচ্ছে যে মাত্র 40-42টা প্রশ্ন সিলেক্ট করা কিন্তু অনেক কষ্টের। আপনারা হয়তো মনে হচ্ছেন 40-42টা প্রশ্ন, কিন্তু আছে কিন্তু কত, 160টা প্রশ্ন, সেটা চিন্তা করছেন না। তারপরেও আবার কি হবে বিষয়টা আপনাদের, হ্যাঁ বই আপনারা কিনবেন আপনাদের নিজস্ব দেখার জন্য, কিন্তু আপনাদের যে প্রশ্নটা পড়ানো হবে সেই প্রশ্নটা পিডিএফ সহকারে গ্রুপে আপলোড করা হবে, যাতে আপনাদের ওই প্রশ্নের জন্য না নেট ঘেটে সময় নষ্ট না করতে হয়, না বইতে খুঁজতে হয়, বা অন্যান্য কোনো বড় ভাইয়ের শরণাপন্ন হতে হয়, না নিজে তৈরি করে নিতে হয়। এই সেবাটুকু আপনারা বিদ্যাবাড়ি থেকে পাবেন। বুঝতে পেরেছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এতক্ষণ কি বললাম শুনেছেন? জি স্যার। আচ্ছা, কি বললাম বলেন তো দেখি। দেখা যাচ্ছে না তো। এই ভিডিও স্টার্ট ভিডিও করে দেন। আচ্ছা স্যার আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাকে দেখা না যাক, কথা তো শোনা যাচ্ছে, তার মানে স্যার জি বেঁচে স্যার। আছে এখনো, স্যার এখনো মারা যায়নি। আপনাকে দেখে ক্লাসটা করতে চাই স্যার। অবশ্যই আমাকে দেখেই ক্লাস করবেন, ছোটখাটো মানুষ আপনারাই তো একটু দেখে শুনে রাখবেন। না স্যার, মাশাআল্লাহ, আপনি দেখতে অনেক সুন্দর। তাই? জি স্যার। এ এই রহস্য, তা এই জন্যই আগে আগে বিয়ে হয়ে গেছে আমার, তাহলে আজকে বুঝলাম। যাক, আলহামদুলিল্লাহ। পিডিএফ আছে দেখেন। স্যার আপনার দেশের বাড়ি কোথায় স্যার? আমার দেশের বাড়ি মনে করেন এই ঝিনেদা, কুষ্টিয়া, মাগুরার কাছাকাছি। ও আচ্ছা স্যার। বেশি তো। আমারটা স্যার, আমারটা পাবনা। ও হ্যাঁ, শুনছি আপনারটা পাবনা। সমস্যা নেই, কি করে দেন, একটা করে দিলেই হবে। একটু আগে শেষ করে দিব, সমস্যা নেই। এবার দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম আমরা? বিদ্যাবাড়ির ক্লাস নিয়ে, তাই তো? 40-42টা কোশ্চেন। অথর ইন্ডিভিজুয়াল অথর। বুঝি নাই, এক এক করে বলেন। স্যার আর এগুলো তো আমি পরে জয়েন করছি, রেকর্ডিং গুলো কিভাবে পাবো? তাহলে এগুলো কি গ্রুপে দেয়া থাকবে? হ্যাঁ, রেকর্ডিং গ্রুপে দেয়া থাকবে, রেকর্ডিং নিয়ে কোনো চিন্তা করবেন না। আর অযথা কমেন্টে হিরো হবেন না কেউ, সবাইকে অনুরোধ, কমেন্টে কেউ হিরো হবেন না, ঠিক আছে? সবাই কমেন্ট হিরো হইতে আসেন, সবাই নষ্ট করে যা তা লিখেন, কমেন্টে হিরো হবেন না। পিডিএফ পাবেন, তারপরে ক্লাসের নোটিশ আগে থেকে পাবেন, তারপরে কি বলে ম্যাটেরিয়ালস পাবেন, সবই এই গ্রুপেই পাবেন। জাস্ট দিনের ভিতর 2-1 বার শুধু গ্রুপে একটু
চোখ রাখবেন, ঠিক আছে? স্যার রেজাল্ট কি এই সপ্তাহ দেওয়ার সম্ভাবনা আছে? সমূহ সম্ভাবনা আছে, বাদ বাকি স্যার গ্রুপ পিএসসি। থেকে যেগুলো পিডিএফ দেওয়া হবে এগুলো কি এনাফ আমাদের প্রিপারেশনের জন্য? আতাউর রহমান, আপনার হয়তো নেটের সমস্যা, ঠিক আছে? আপনার কথাগুলো বেঁধে বেঁধে আসছে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের সিলেবাস আলোচনায় চলে যাই। তাহলে আমরা দেখেছি যে আমাদের প্রথম যে সেকশন, হিস্ট্রি সেকশন থেকে 4টা প্রশ্ন থাকবে, 2টার উত্তর করতে হবে। এখন এই যে আমাদের ইন্ডিভিজুয়াল অথর সেক্টর, এই অথর সেক্টর থেকেও কি হবে, এইটা থাকবে কিন্তু আমাদের 2 নম্বরে, ঠিক আছে? প্রশ্নে যখন আপনারা হাতে পাবেন, প্রশ্ন হাতে পাওয়ার পরে দেখবেন এটা 2 নম্বরে থাকবে। আবার এইটাও কিন্তু সেম ক্যাটাগরিরই প্রশ্ন, এটাও সেম ক্যাটাগরি। এবিসিডি যেমন ছিল, এটাও কি থাকবে, এবিসিডি দিয়ে 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্নের ভিতরে অ্যান্সার করতে হবে কয়টা, 2টা। 2টা উত্তর করতে হবে। তাহলে আগের প্যাটার্নেই 10 গুণ 2টা প্রশ্ন, তাহলে 20 নম্বর। তাহলে কত নম্বরের আলোচনা হলো? প্রথম সেক্টর ছিল হিস্ট্রি সেক্টর, এবিসিডি করে 4টা প্রশ্ন থাকবে, 2টার উত্তর দিতে হবে, 20 মার্ক। তারপরে দ্বিতীয় থাকবে হচ্ছে ইন্ডিভিজুয়াল অথর সেক্টর, যেখানে 13টা অথরের থেকে জাস্ট 4টা প্রশ্ন আসবে। এই 4টা প্রশ্নের থেকে আমাদের 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 2টা প্রশ্নে ইকুয়াল 20 মার্ক। অর্থাৎ আগের সেক্টর থেকে 20 আর এই সেক্টর থেকে 20, 40 নম্বর। তাহলে কিন্তু আমাদের 40 নম্বরের আলোচনা হলো। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর দেখেন আমাদের কি আছে, 2 নাম্বার দিয়ে আছে, কিন্তু প্রশ্নে কিন্তু এটা 2 নম্বরে থাকবে না। এটা আছে লিটারেরি টার্মস। কি আছে? লিটারেরি টার্মস। লিটারেরি টার্মস, যারা সাহিত্যের স্টুডেন্ট কম বেশি সবাই কি লিটারেরি টার্মস এর সাথে পরিচিত আছেন। তাহলে কি কি লিটারেরি টার্মস আমাদের থাকবে? 26টা, খুব সম্ভবত 26টা লিটারেরি টার্মস আমাদের থাকবে। এপিক, ড্রামা, নোভেল, ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজিকমেডি, শর্ট স্টোরি, রোম্যান্স, অ্যালিগরি, ওড, ব্যালাড, লিরিক, সনেট, এলিজি, ড্রামাটিক মোনোলগ, pastoral poetry, mock epic, satire, 3 unities, miracle and morality play, fable, interlude, soliloquy, poetic justice and parable. এখন এই 26টা ছাড়াও খুব সম্ভবত মনে হয় 26টাই আছে। দেখা যায় কি 2-1বার কি হয়েছে, ফিগার অফ স্পিচ, এটা তো লিটারারি টার্মস, ফিগার অফ স্পিচ থেকেও প্রশ্ন দিছে। যেমন একবার প্রশ্ন আসছিল মেটাফোর থেকে, একবার এপিগ্রাম থেকে প্রশ্ন এসেছিল, তারপরে কিছু অন্যান্য টিকাও দেয়। যেমন একবার দিয়েছিল হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি, তারপরে আবার দিয়েছিল কি বলে লিরিক্যাল ব্যালাডস, এ সম্পর্কেও কিন্তু প্রশ্ন দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের অত দিক তাকানো লাগবে না, আমরা জাস্ট এই 26টা পড়লেই হবে, ঠিক আছে? আর 26টার মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ক্লাসে ধরে ধরে দেখিয়ে দিব। এখন এই সেক্টর থেকে কিভাবে প্রশ্ন হয়? এই সেক্টর থাকবে হচ্ছে 3 নম্বরে। তো এখানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, ঠিক এইভাবে 8টা লিটারেরি টার্মস দেয়া থাকবে, 8টা, এবং আপনাদের লিখতে হবে 4টা। তাহলে দেখেন প্রথম তিনটাতেই কিন্তু আমাদের মজা। কিভাবে? প্রথম সেকশনে 4টা প্রশ্ন ছিল, আমরা বাছার সুযোগ পাচ্ছি, 2টা লিখবো। দ্বিতীয় সেকশনে আমাদের 4টা প্রশ্ন ছিল, এখান থেকে আমরা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছি যে কোনটা সব থেকে ভালো হবে আমাদের জন্য। এইখানেও কি আছে,
8টা থাকবে, ঠিক আছে, তার মধ্যে আমরা 4টা বেছে নেব লেখার জন্য। স্যার এগুলার কি পিডিএফ দেওয়া হবে আমাকে স্যার? বুঝি নাই। আতাউর রহমান, আপনার হয়তো নেটে সমস্যা হচ্ছে, আপনার কথাটা বেঁধে বেঁধে আসছে। বলতেছিলাম স্যার এই লিটারি টার্মস গুলার পিডিএফ কি তো দেওয়া হবে আমাদেরকে, তাই না? হ্যাঁ, যা পড়ানো হবে সবগুলোরই পিডিএফ দেওয়া হবে। আচ্ছা, আর তাহলে স্যার দেখেন, আমি এবার ফার্স্ট টাইম নিবন্ধন রিটেনে অ্যাটেন্ড করতেছি স্যার, একটা বিষয় জানার ছিল, যদি প্লিজ একটু সময় নিতেন। 1 মিনিট স্যার, বেশি না। ক্লাসের মধ্যে এভাবে কথা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা বলেন, আমি জি স্যার। প্রশ্নোত্তর পর্বে আসবো, তারপরে বলেন, যেহেতু প্রশ্ন করেছেন বলেন। মানে স্যার বলতে চাচ্ছিলাম যে এই আমাদের নিবন্ধন রিটেনের জন্য মানে আমার তো এর আগে এক্সপিরিয়েন্স নাই, তো কথা হচ্ছে যে মানে আমি এই বিষয়টাতে কাইন্ড অফ একটু ভয় পাচ্ছি যে আসলে কেমনে কি করবো না করব। তো আপনারা যেগুলো এলিমেন্টস আমাদের কাছে শেয়ার করবেন, তো এগুলাই এনাফ হবে তো আমাদের জন্য, তাই না? অবশ্যই এনাফ হবে, অবশ্যই, মোর দ্যান এনাফ। খালি চোখ বুজে ওইটাই স্যার, মানে ভরসা আমাকে করে দুই ভরসা করে। একজন বলছিল তো যে এর আগে আচ্ছা শুনেন, আপনি আর কথা বলার কষ্ট নিয়ে আপনার কথা বোঝাও যাচ্ছে না, আমি আপনারে বলে দিই, আপনি নতুন হন আর পুরাতন হন, আমাদের এই ভয় পাশে পান আর সাহস পান, ম্যাক্সিমাম শুনছি আর কি, সেটা হচ্ছে কলেজে। এখান থেকে যে ম্যাটেরিয়াল শেয়ার করা হবে মোর দ্যান জি ইনাফ, স্যার। ঠিক আছে? মোর দ্যান ইনাফ। ওকে স্যার। ওকে আচ্ছা, স্যার, যখন থ্যাংক ইউ স্যার। আহ সবার উদ্দেশ্যেই বলছি, যখন কোনো কিছু নিয়ে আলোচনা করব মাঝখানে কেউ কথা বলবেন না, তাহলে কথার ওকে ফ্লোটা স্যার, হারিয়ে থ্যাংক ইউ। যায়, ঠিক আছে? তাহলে দেখেন কোথায় ছিলাম। ও, 4টা প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে, তো এক একটা টার্মস হচ্ছে 5 নম্বরের। সো 4টা প্রশ্নের যদি আমরা উত্তর দিই তাহলে কত হবে? 20 নম্বর। তাহলে আমাদের 3 সেক্টরে আমরা অ্যাচিভ করলাম কত? 60 নম্বর। বাকি থাকে আমাদের কত? 40 নম্বর। এই বুঝতে পেরেছেন? কমেন্ট করেন, কথা না বলে কমেন্ট করেন যে এই 3 সেক্টর বুঝতে পেরেছেন কিনা, যে 3 সেক্টর আলোচনা করলাম। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন। এবার আমাদের 4 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টরে আছে ফিগার অফ স্পিচ, ঠিক আছে? তো লিটারারি টার্মস আর ফিগার অফ স্পিচ অনেকটা পাশাপাশি, পার্থক্য আছে, পার্থক্য তো আছেই, না হলে তো আলাদা দিত না। তো আমাদের ফিগার অফ স্পিচ কি কি আছে দেখেন: সিমিলি, মেটাফোর, ইমেজ, আইরনি, অ্যানালজি, সিম্বল, প্যারাডক্স, হাইপারবোল, পার্সনিফিকেশন, উইট, কনসিট, এপিগ্রাম, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স। এই দেখেন, এখানে আমাদের এগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ, কম বেশি 12, 13, 14 এরকম হইতে পারে, বা তার থেকেও কম হইতে পারে। ভাই আনমিউট করেন তো সবাইকে। তো এর মধ্যে এই যে মেটাফোর এবং এপিগ্রাম, এই দুইটা কিন্তু আনমিউট করে রাখেন সবাইকে। আচ্ছা, এর মধ্যে থেকে দুইটা, এই দুইটা হচ্ছে আপনার কি বলে, আগের সেক্টরটা কি যেন ছিল, লিটারি টার্মস। লিটারি টার্মস সেকশনে চলে আসছিল আর কি। যে কথা বলছি কিভাবে আনমিউট করা থাকলে, ও সরি সরি, মিউট, আনমিউট করা ছিল সবাইকে, তাই তো? আচ্ছা, তাহলে দেখেন একটা বিষয়, এইগুলো কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নে লিখতে হবে। আর আগের যেটা ছিল সেটা ডিফারেন্ট প্যাটার্ন। কিভাবে? 3 নম্বরে আপনাদের ওইটা লিখতে হতো, যে লিটারারি টার্মস, সেটা হচ্ছে 5 নম্বরে লিখতে হতো। তো 5 নম্বরের কিভাবে লিখতে হতো? টিকা আকারে, অর্থাৎ আপনারা প্যারাগ্রাফ বা টিকা যাই বলেন ওইভাবে লিখতে হতো। কিন্তু আপনার ফিগার অফ স্পিচটা কিভাবে লিখতে হবে? ফিগার অফ স্পিচ হচ্ছে আইডেন্টিফাই। কিভাবে? চলেন দেখি। নোট তো মনে হয় অন করা হয়নি না, এইখানেই তো ঝামেলা। আচ্ছা দেখেন, এইখানেই দেখাই দিই। ধরেন আমি লিখলাম যে লাইফ ইজ আ রোলার
কোস্টার। এরকম একটা লাইন আপনাকে দিবে, সেই লাইন থেকে আপনার আইডেন্টিফাই করতে হবে যে এটা কি সিমিলি, মেটাফোর, অ্যানালজি, আইরনি, ইমেজ, আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এরকম হয় যে একটা লাইন দুইটা কি বলে দুইটা ফিগার অফ স্পিচের মধ্যে ফেলানো যায়, তো আপনি যে কোনো একটা লিখে দিলেই হবে। তো তাহলে এইটা কি, এই যে সেন্টেন্সটা, এটা কি লাইফ ইজ আ রোলার কোস্টার, এটা হচ্ছে মেটাফোর, এটা হচ্ছে মেটাফোর। এখন বিষয় হচ্ছে শুধু কি এই যে লাইনটা আছে ABCD করে, পাঁচটা দেয়া থাকবে, ঠিক আছে, 3 নম্বরে এই যে ফিগার অফ স্পিচ পাঁচটা দেয়া থাকবে, কোনোটা 2 লাইন, কোনোটা 3 লাইন, কোনোটা 1 লাইন, এভাবে থাকবে, বাট পাঁচটা দেয়া থাকবে ABCDE এই আকারে পাঁচটা দেয়া থাকবে। এখন এর মধ্যে থেকে পাঁচটাই লিখতে হবে, ঝামেলা হচ্ছে কোনো বিকল্প নাই, পাঁচটাই লিখতে হবে। কিভাবে লিখতে হবে? জাস্ট নাম্বার দিয়ে আপনি লিখে দিলেন যে ক্লাইম্যাক্স না অ্যান্টি ক্লাইম্যাক্স না পার্সনিফিকেশন না হাইপারবোল, লিখে দিলেন। সঠিক হলে 2 নম্বর। এখানে আর একটা ঝামেলা হচ্ছে একটু ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা বলতে কি বোঝাচ্ছে সেটা ব্যাখ্যা করতে হবে না, যে কেন এটা দেখা যাচ্ছে মেটাফোর হলো সেটা ব্যাখ্যা করতে হবে। কেন মেটাফোর? এই যে লাইফকে রোলার কোস্টারের সাথে ডিরেক্ট তুলনা করা হয়েছে, সেই কারণে এটা মেটাফোর। এতটুকু এক লাইনেই লিখলে হবে, ঠিক আছে, এক লাইনেই যদি বুঝাইতে পারেন। আমি এক লাইনেই বললাম কিন্তু যে লাইফকে রোলার কোস্টারের সাথে তুলনা করেছে, মেটাফোর। তাহলে আইডেন্টিফাই করবেন এবং এক লাইনে বুঝিয়ে দেবেন যে কেন এটি সিমিলি বা কেন এটি মেটাফোর, এই কারণে আপনি 2 মার্ক পেয়ে যাবেন। তাহলে এই 5-এর ভিতর থেকে পাঁচটাই লিখতে হবে, কোনো বিকল্প নেই। আর এইটা কিভাবে কমন পাবেন, এটা সচরাচর কমন পাওয়া একটু কষ্ট হয়ে যায়, তারপরেও চেষ্টা করব 2-3টা যাতে কমন আসে, অ্যাটলিস্ট 2টা যাতে কমন আসে, সেভাবে চেষ্টা করার। কমন যে দিয়েই দিব এরকম না, কারণ প্রশ্ন তো আর আমি করি না, তারপরেও চেষ্টা করব, ঠিক আছে। আর দ্বিতীয় কিভাবে কমন ফেলানো যায়, কিভাবে এটা আইডেন্টিফাই করা যায়, সেটাও ক্লাসে শিখিয়ে দেবো, আর PDF তো দিবই। বুঝতে পেরেছেন এই ফিগার অফ স্পিচ থেকে কিভাবে প্রশ্ন হয়, কিভাবে উত্তর করতে হবে? কমেন্ট করেন। রাকিবুল ইসলামকে একটু আনমিউট করেন, ওই যে স্ক্রিনে দেখেন। বলেন। স্যার এখানে এখানে যে সিলেবাসটা আছে আপনি বলেন 5টি কোশ্চেন করবে এখান থেকে, তো আমার এই সিলেবাস কভার করলে কি আমি এখান থেকে 5টি অ্যান্সার করতে পারবো? শুনেন, আপনারা তো কেউ ইংলিশ না পড়ে এখানে আসেননি, সবাই ইংলিশ অনার্স মাস্টার্স করে এখানে আসছেন। আপনাদের জেনে রাখা উচিত যে লিটারারি টার্মস আপনি মুখস্থ করবেন, মুখস্থ করে যে খাতায় দেখা যাচ্ছে যে ঢেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা তো আপনার মুখস্থ করে গেলে হবে না, এটা তো বোঝার কিছু। আপনার 10টা লাইন যদি এখনই দেয়া হয়, এখনই আপনি একটাও দেখা যাচ্ছে, সাপোজ আমি আপনারা অসম্মান করতেছি না, মানে এটা আমার সাথেও হইতে পারে, দেখা যাচ্ছে আমি পারছি না, কারণ আইডেন্টিফাই করা জিনিসটা এত সহজ না যে কোনটা সিমিলি কোনটা মেটাফোর। সিমিলি আর মেটাফোর একটু আইডেন্টিফাই করা সহজ, তারপরে এটা তো আমি সহজ সেন্টেন্স দেখলাম তাই। কবিতার মাঝখান থেকে লাইন উঠাই দিলে বুঝতে পারবেন যে কোনটা সিমিলি বা কোনটা মেটাফোর। বুঝেননি? প্র্যাকটিস করলে অনেকটা কিছুই সম্ভব, বাট যে আপনি যে এই সিলেবাস কমপ্লিট করলেই পারবেন এটা বলা কঠিন। এই সিলেবাসের বাইরে থেকে আসবে না, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি এই সিলেবাস পড়লেই যে সব পেরে যাবেন এরকমটা না, কারণ এই সিলেবাসই তো লাখ লাখ স্টুডেন্ট পড়বে, তারা কি আগাইতে পারবে? লাখ লাখ স্টুডেন্ট কি চাকরি পাবে? চাকরি তারাই পাবে যারা প্রি প্ল্যান্ড ওয়েতে আগাবে, সিলেবাসটাকে শর্টকাট করতে পারবে, কোনটা পড়বো কোনটা পড়বো না এটা যাদের আন্ডারস্ট্যান্ডিং এ আসবে, এবং লাস্টলি যারা ওইটা বোঝার পরে একদম ঠিক মতো পড়ালেখা করে যে পরীক্ষা দিতে পারবে ভালো একটা প্র্যাকটিসের সাথে, তারাই ওভারকাম করবে। তাহলে এখান থেকে আমাদের থাকবে হচ্ছে 10 নম্বর, 10 নম্বর থাকবে, ঠিক আছে। তাহলে মোট মার্ক দাঁড়ালো আমাদের 70, মোট মার্ক দাঁড়ালো হচ্ছে
70। তারপরে আমাদের পরবর্তী সেক্টর দেখেন, পরবর্তী সেক্টর হচ্ছে লেটার সেকশন, ঠিক আছে, ফর্মাল লেটার বা দেখা যাচ্ছে কি আছে, এডিটরস লেটার, কমপ্লেন্ট লেটার, জব অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে ফর্মাল ও ইনফর্মাল দুইটাই দেয়। এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এর যে কোনো একটা কি পরীক্ষায় লিখতে হবে। থাকবে কয়টা? 5 নম্বরে থাকবে হচ্ছে 2টা লেটার, 2টা লেটার। এখন 2টা লেটারের ভেতরে কখনো হয় তো দেখা যাচ্ছে আমরা সচরাচর যে লেটারগুলো বাবাকে বা বন্ধুকে লিখি সেই জাতীয় লেটার একটা থাকবে। আর একটা দেখা যাচ্ছে আপনারা দিছে বিজনেস লেটার, বা আপনারা দিছে হয়তো জব অ্যাপ্লিকেশন, বা দেখা যাচ্ছে এডিটোরিয়াল দিছে যে সংবাদপত্রে প্রকাশ করেন এরকম একটা, তা আপনার এলাকার সমস্যা নিয়ে একটা এডিটোরিয়াল লেখেন, সংবাদপত্রে এডিটরসকে একটা এডিটোরিয়াল লেখেন, এই জাতীয় 2টা লেটার থাকবে। এখানেও বিকল্প আছে, লিখতে হবে কয়টা? 2টার মধ্যে থেকে লিখতে হবে হচ্ছে একটা, এবং নাম্বার থাকবে হচ্ছে 10 নম্বর। এ হচ্ছে বিষয়। তারপরে কি আছে? সামারি। সামারি কিন্তু একটাই থাকবে এবং একটাই লিখতে হবে। একটা প্যাসেজ দেয়া থাকবে, সচরাচর দেখা যায় যে প্যাসেজ থাকে, কবিতা দিলে বিষয়টা কিন্তু মানে খুবই কঠিন হয়ে যাবে। কবিতা থেকে সামারি লেখা, কবিতার ভাব বুঝে, এটা সো টাফ। যদি আপনার প্যাসেজ থেকে দেয়, প্যাসেজ একটু সহজ হয় তাহলে সুবিধা হবে। তাহলে একটাই থাকবে সামারি, একটাই লিখতে হবে। বুঝেছেন? আওয়াজ দেন। কাজলকে আনমিউট করেন, কি বলতে চাই দেখেন। স্যার 5 নম্বরের যে স্যার ফর্মাল লেটার, লেটার টু এডিটর্স, কমপ্লেন্ট, রিকোয়েস্ট, জব অ্যাপ্লিকেশন, এই 5টা ফরম্যাট থেকে যে কোনো একটা আসবে। যে কোনো 2টা আসবে। যে কোনো 2টা, তার মধ্যে একটা লিখতে হবে। হ্যাঁ, 2টা আসবে, একটা লিখতে হবে। আর কিছু বলবেন? তো না স্যার, আর একটা বলার ছিল স্যার, যে হচ্ছে আপনি যে আগের অংশে বলতেছিলেন যে হচ্ছে ফিগার অফ স্পিচে, হ্যাঁ, ফিগার অফ স্পিচে স্পিচে কি যেটা কোশ্চেনে যে মেইন সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সটা লিখে সিমিলি বা মেটাফর লিখবো, না জাস্ট শুধু না, সিমিলি জাস্ট বা উত্তর লিখে মেটাফর দিলেই লিখে হবে, তারপরে? কারণ অত সময় পাবেন না। পরবর্তী ক্লাসে যখন আচ্ছা মার্ক আচ্ছা ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব তখন মাথায় বাড়ি পড়বে, ঠিক আছে? তখন মাথায় বাড়ি পড়বে, আচ্ছা তখন স্যার। বুঝবেন যে মানে সময় কতটা কম, সময়ের কতটা অভাব, ঠিক আছে? এই যে অনেকে ডিজাইন করেন পয়েন্টের নিচে, এই যে সুন্দর করেন, এই যে স্টাইল করেন, ঠিক আছে। ডিপ জলের ডায়লগ আছে না, যে পানি খাওয়ার টাইম পাবা না, পানি খাওয়ার কিন্তু টাইম পাবেন না, ঠিক আছে। এরকম অবস্থা হবে, পানি খাওয়ার টাইম পাবেন না, ইয়ানাপসি ইয়ানাপসি অবস্থা হয়ে যাবে। প্রচুর লেখা, স্কুল সেকশনে একটু কম লেখা, কিন্তু তারপরে স্কুল সেকশন এবার কিন্তু কি করছে, সিলেবাস চেঞ্জ করে লেখা বাড়াই দিছে, ঠিক আছে। স্কুল সেকশনে ওই যে আপনার লিটারি টার্মস অন্তর্ভুক্ত করছে, দেখছেন মনে হয় অনেকেই। আপনারা কি স্কুল ব্যাচে কেউ ভর্তি আছেন আমাদের? আচ্ছা, টোটাল টাইম থাকবে হচ্ছে 3 আওয়ার্স, মাত্র 180 মিনিট মাত্র। তারপরে হচ্ছে গ্রামার সেকশন। তারপরে কি আছে? গ্রামার সেকশন। আচ্ছা, দেখেন, গ্রামার সেকশন থেকে 3টা আইটেম। কয়টা আইটেম? 3টা। 1, 2, 3। 3টা আইটেম কি কি একটু দেখি চলেন। একটা আইটেম হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস। তো চেঞ্জিং ওয়ার্ডসটা কি?
আমরা এই যে পার্টস অফ স্পিচ চেঞ্জ করি, দেখা যাচ্ছে আপনারে বলা হলো যে বিউটি, একটা আপনার ওয়ার্ড দিয়ে দিছে বিউটি। এই বিউটি থেকে আপনি লেখেন হচ্ছে অ্যাজেক্টিভ করেন, বিউটির অ্যাজেক্টিভ কি হবে। তাহলে এই যে চেঞ্জিং ওয়ার্ডসটা হচ্ছে আপনার একটা মেন কিওয়ার্ড দেওয়া থাকবে, সেটা থেকে আপনার কি করতে হবে, ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, এবং ব্র্যাকেটের ভিতরে ডিরেকশন দেওয়া থাকবে যে আপনি সেটা অ্যাডজেক্টিভ করবেন না অ্যাডভার্ব করবেন, সেই ডিরেকশনটা আপনাকে দেয়া থাকবে। তারপরে কি মজার বিষয়টা হচ্ছে এইখানে চেঞ্জিং ওয়ার্ডস ফ্রম ওয়ান পার্টস অফ স্পিচ টু অ্যানাদার, অর্থাৎ এক পার্টস অফ স্পিচ থেকে আরেক পার্টস অফ স্পিচে রূপান্তর করতে হবে। এই ভাই, এখানে একটা মাউস পাওয়া যায় নাকি? এরকম করে তো হচ্ছে না তো, দেখেন একটু দেখেন। তাহলে এক পার্টস অফ স্পিচ থেকে আলাদা পার্টস অফ স্পিচে রূপান্তর করতে হবে, তো সেটা তো আমরা বুঝলাম। তার সাথে আবার কি করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। বলছে যে মেকিং সেন্টেন্স উইথ দেম। এই যে দেম, এই দেমে হচ্ছে একটু নজর দেন, কেন দেম? এই দেম দিয়ে বোঝাচ্ছে ওই সেন্টেন্স গুলা, ঠিক আছে? তাহলে এখন আপনারা বলেন যে কোন সেন্টেন্স, এই যে এই সেন্টেন্স গুলো আপনারা তৈরি করবেন কি অনুসারে তৈরি করবেন। ধরেন আপনারে দেয়া আছে একটু এদিকে আসেন তো, যদি পেনটা না পান, ওই যে আনমিউটের কাজ করতে হবে তো। ধরেন দেয়া আছে হচ্ছে আপনার কি বলে বিউটি, হ্যাঁ দেখে আসেন একটু। বিউটির অ্যাডজেক্টিভ করতে বলতেছে, তো বিউটির অ্যাডজেক্টিভ কি হবে? বিউটিফুল, সবাই জানে। এখন আমরা সেন্টেন্স মেক করব কোনটা দিয়ে, এই মেন ওয়ার্ড দিয়ে না যেটা আমাদের কমান্ড ওয়ার্ড, অর্থাৎ যেটা আমাদের বলা ছিল অ্যাডজেক্টিভ, ওই অ্যাডজেক্টিভ দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। কমেন্টে লিখেন, তাহলে বিউটি দিয়ে সেন্টেন্স বানাবো না বিউটিফুল দিয়ে সেন্টেন্স বানাবো? কমেন্ট করেন, দেখি কেমন বুঝলেন। কাজল লিখেছেন বিউটিফুল। চেঞ্জিং মডেল, আরেকজন চেঞ্জিং, দুইটা দিয়েই বানাতে হবে না মিম? দুইটা দিয়েই বানাইতে হবে না। দেখেন এই যে আপনারা সেন্টেন্স মেক করবেন, সেন্টেন্স মেক করবেন কমান্ড মোড দিয়ে, অর্থাৎ যেটা দিয়ে তৈরি করা হয়েছে সেইটা দিয়ে, ঠিক আছে? এই যে অ্যাডজেক্টিভে তৈরি করা হয়েছে রূপান্তরিত, রূপান্তরিত ফর্ম দিয়ে আপনারা কি করবেন, সেন্টেন্স তৈরি করবেন। অর্থাৎ কিওয়ার্ড দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন না, কিওয়ার্ড থেকে যেটা জন্ম হয়েছে ওইটা দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। দুইটা দিয়ে বানাইতে হবে না, যেটা দিয়ে তৈরি হয়েছে ওইটা দিয়ে বানাইতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কি আছে দেখেন, তারপরে 2 নম্বরে আছে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই তো 1 নম্বর ফরম্যাট গেল। 2 নম্বর ফরম্যাট হচ্ছে আপনার লেখা থাকবে, ঠিক আছে, যে সিনোনিম না অ্যান্টোনিম, আগেই কিন্তু দেয়া থাকবে, সেন্টেন্সের হেডিং এই দেয়া থাকবে যে সবগুলো সিনোনিম করুন। এরকম দেয় না যে একটা সিনোনিম একটা অ্যান্টোনিম, এরকম দেয় না। হয় সবগুলো সিনোনিম দিবে না সবগুলোর অ্যান্টোনিম দিবে। যে ওয়ার্ডগুলো থাকবে আগে থেকেই লেখা থাকবে যে ওয়ার্ডগুলোর অ্যান্টোনিম লিখুন, অথবা লেখা থাকবে ওয়ার্ডগুলোর সিনোনিম লিখুন। তো ধরেন আপনার লেখা আছে স্মল, আপনাদের কি ওয়ার্ডস আছে স্মল, তাহলে এর অ্যান্টোনিম করতে বলা হচ্ছে, তাহলে অ্যান্টোনিম কি হবে? লার্জ। আচ্ছা লার্জ, তাহলে সেন্টেন্স আবার বলছে সেন্টেন্স তৈরি করতে, তাহলে সেন্টেন্স তৈরি করবেন কি দিয়ে, কিওয়ার্ড দিয়ে না লার্জ দিয়ে? সেন্টেন্স কোনটা দিয়ে তৈরি করবেন, স্মল দিয়ে তৈরি করবেন না স্মল থেকে যে অ্যান্টোনিম লার্জ হয়েছে লার্জ দিয়ে তৈরি করবেন? কমেন্ট করেন। লার্জ দিয়ে, ঠিক।
কমেন্ট করবেন হচ্ছে লার্জ দিয়ে, অর্থাৎ রূপান্তরিত যেটা থাকবে ওইটা দিয়ে হচ্ছে আপনি কি করবেন, সেন্টেন্স তৈরি করবেন। আগের ক্ষেত্রেও আমরা রূপান্তরিত দিয়ে করব এবং 2 নাম্বার ক্ষেত্রেও রূপান্তরিতটা দিয়ে করব, কিন্তু মেইন সমস্যা হচ্ছে এই ফরম্যাটটা, এই 2 নম্বর ফরম্যাটটা এখন পরীক্ষায় খুব বেশি আসে না। এখন আসে না বলে যে এইবার আসবে না এরকম কোনো গ্যারান্টি নাই, কিন্তু কারণ সিলেবাসে বলে দিচ্ছে 3টা আইটেম, এই 3টার ভিতর থেকে 2টা আসে। ঠিক আছে, তো যেটা আসবেই সেটা হচ্ছে আপনার কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স মিস হবে না। কমপ্লিটিং সেন্টেন্সে কত নম্বর থাকবে? 5 নম্বর। কমপ্লিটিং সেন্টেন্স থাকবে 5 নম্বর। তাহলে আমরা ওইদিকে 90 মার্ক নিয়ে কিন্তু আলোচনা করে ফেলেছি। কমপ্লিটিং সেন্টেন্সে থাকে 5 নম্বর। এই কমপ্লিটিং সেন্টেন্স আসবেই, মিস নাই কোনো। আর এই যে 2টার মধ্যে এই 2 নাম্বার ফরম্যাটটা এখন দেখা যায় না। এই 2 নম্বর ফরম্যাট নিয়ে মোট এ যাবৎকালের ইতিহাসে 4 বছর প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে আমি যদি ভুল না করি 6, 7, 8, 9, 2006, 7, 8, 9 এই 4 বছর প্রশ্ন এসেছিল। তারপরে কিন্তু এটা নিয়ে আর প্রশ্ন আসেনি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসে এইটা নিয়ে, এই ফরম্যাটটা নিয়ে আসে, ওয়ার্ড ফরম্যাটটা নিয়ে। ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হয়, তারপরে কি করতে হয়, সেন্টেন্স মেক করতে হয়। তো সেই হিসাবে এইখান থেকে 5 নম্বর, তার মানে 2টা মিলে 10 নম্বর, মোট 100 নম্বর। মাইন্ড ইট, আমি কিন্তু একবারও বলিনি যে এটা নিয়ে প্রশ্ন হবে না। আমি বলছি যে এটা নিয়ে প্রশ্ন সেই 2009 সালের পর থেকে আর দেখা যায়নি। আসতেও পারে এবার, এরকম কোনো মানে বিষয় নেই, আসতেই পারে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? কাজল হাত তুলে রেখেছিলেন। কাজল বলেন, প্রশ্ন আছে কিনা? না স্যার, আপাতত নাই স্যার। আচ্ছা, মনে হইলে কইরেন। তানিয়া আক্তার বলেন, কি বলতে চান? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনার কোর্সের পাশাপাশি কোন বইটা কিনলে ভালো হবে সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, বইয়ের যে বিষয় এটা হচ্ছে, বইয়ের কথা যদি বলি তাহলে এনটিআরসি এ রিটার্নের ক্ষেত্রে আমার কাছে কোনো বই যথেষ্ট মনে হয় না, মানে ওইরকম একটা ভালো লাগে না। আপনি বিসিএস এর দিকে তাকায় দেখেন, আপনি চান আপনি 10 রকম পাবলিকেশনের বই সুইচ করার আপনার সুযোগ আছে। তারপরে আপনি কি বলে প্রাইমারির ক্ষেত্রে দেখেন সেম অবস্থা, কিন্তু এনটিআরসি এর ক্ষেত্রে দেখেন সেই সুযোগটা কিন্তু খুব কম। তারপরেও ভালো দিক যে এখন অনেক কোম্পানির বই বের হচ্ছে, এটা হচ্ছে বিষয়। তো বাজারে আপনার দিগদর্শন আছে, ফ্রেন্ডস আছে, এখন হচ্ছে ব্যতিক্রম নামে একটা সিরিজ বের হয়েছে, ব্যতিক্রম আছে, আর কি কি আছে আমি সঠিক জানি না, এই 3টার বাইরে আর কি কি আছে, তবে বের হচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন যে কোনো একটা কিনতে পারেন দেখে শুনে, যেটা ভালো লাগে। ভালো মন্দ আপনারাও তো কম বেশি বুঝেন, যে কোনো একটা কিনতে পারেন, ওকে এটা স্যার, হচ্ছে থ্যাংক কথা। ইউ। আর কোনো কিছু বলবেন? না স্যার, এটাই জানার ছিল। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ রাকিব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আহ ওই ফ্রেন্ডস পাবলিকেশনের একটা বই কিনেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিদ্যাবাড়ি থেকে কি কোনো প্রকাশনী বই কোনো বের করা হয়েছে? তাহলে ওটা না, কালেক্ট করতে পারবো বিদ্যাবাড়ি আর কি। থেকে কোনো প্রকাশনীর বই মানে এনটিআরসি এর জন্য কোনো প্রকাশ, এনটিআরসি এর অন্যান্য বই আছে, রিটেনের জন্য এখনো কোনো বই বের করা হয়নি। কারণ হচ্ছে হাতে অনেক কাজ আছে আমি যতটুকু জানি, কারণ আমরা বিসিএস নিয়ে আপাতত একটু ব্যস্ত, বিসিএস এর বইটই নিয়ে। তো ইনশাল্লাহ হয়তো কোনো এক এনটিআরসি এর পরীক্ষায় হয়তো দেখবেন, এটা 19তমতে। স্যার আমরা একটু অপেক্ষায় আছি আপনাদের আচ্ছা প্রকাশনের বইগুলো পড়বেন। আচ্ছা, 19তমতে হয়তো দেখবেন বই,
হ্যাঁ, বের হয়ে গেছে। আর একটা বিষয় স্যার, আমাদের ক্লাসটা কি ওই ডেইলি হবে? না না, ক্লাস ডেইলি হবে না, ক্লাস তো ডেইলি হওয়ার সুযোগ নাই। দেখা যাচ্ছে সপ্তাহে 3টা বা 4টা এরকম থাকতে পারে আপনাদের ক্লাস। টাইম একই থাকবে না? না, টাইম এক থাকার কোনো সুযোগ নাই। জি। হয়তো দেখা তাহলে না, যাচ্ছে আসলে একটু এক থাকলে ভালো হতো। দেখা যাচ্ছে আজকে 3টা থেকে হয়েছে, দেখা যাচ্ছে কোনোদিন দুপুর 12টায় হচ্ছে, বা কোনোদিন 1টায় হচ্ছে, বা কোনোদিন সন্ধ্যা 7টায় হচ্ছে, এরকম রোটেট হতে ও, থাকবে, টাইম রোটেট হবে। ও। স্যার তাহলে তো টাইম শিডিউল মিলানো কঠিন। কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই, কারণ সব ব্যাচ ম্যানেজ করেই চলতে হয়। জি, আমাদেরকে শিডিউল তো জানানো হবে। হ্যাঁ হ্যাঁ, শিডিউল হচ্ছে 1 মাসেরটা আগে পেয়ে যাবেন। যেমন জি আচ্ছা। দুইটা আপাতত গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে আমি যতদূর জানি। জি ধন্যবাদ। আচ্ছা, কে কি বলতে চান দ্রুত প্রশ্ন করেন। কোনো প্রশ্ন আছে নাকি, করতে পারেন বই সম্পর্কে বা ক্লাস সম্পর্কে। হ্যাঁ রাকিবুল, বলেন, আবার কি বলতে চান? স্যার প্রশ্ন হচ্ছে, স্যার চান্স পাওয়াই লাগবে, আপনারা যেভাবে হেল্প করেন ওইভাবেই আগাবো, সমস্যা নেই, চান্স পাইতেই হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, গ্রুপে আজকে মাত্র 14 জন আছে, ঠিক আছে, কিন্তু মানে গ্রুপের মধ্যে হয় কি, মেল যারা থাকে, মেল মেম্বার যারা থাকে, ঠিক আছে, তারা একটু বেশি পাকনা হয়। এটা হচ্ছে পাকনামো একটু বেশি থাকে, এরা বোঝে একটু বেশি। দেখা যাচ্ছে আমি একটা বলছি, উল্টো আরেকটা নিয়ে চলে গেছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো স্যার আমি পাকনামো কম চার্জের মধ্যে করে নাই তো। যদি ডানে বাঁয়ে নজর না দিয়ে, এই যে ম্যাটেরিয়ালস গুলো দিব, যেভাবে পড়াবো সেইগুলো যদি, এই এইসবের উপর যদি ফোকাস করা হয়, অবশ্যই অবশ্যই চাকরি নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ। কারণ দেখেন, ইনশাল্লাহ। আহ প্রাইমারি পরীক্ষা হয় 2 ধাপে, 1 পিডি আকারে রিটেন, আর 2 হচ্ছে ভাইভা, তাই তো? তো এরকম জি। মানে শর্ট আকারে পরীক্ষা কিন্তু খুব কম হয়। তো রিটেন আর ভাইভা দিয়েই চাকরি, ওর বাবা কি মজা, কিন্তু এটা পুরুষের জন্য কতটা কষ্টকর। জি। পুরুষের কি চাকরি খুব বেশি হয়? আমি নিজেই 2বার ভাইভা দিয়েছি, লাভ কি, ঠিক আছে। তারপরে দেখেন, এনটিআরসি এর কথা বলি, 3 ধাপে পরীক্ষা হয়, কিন্তু বিশ্বাস করেন এনটিআরসি এর মতো সহজ পরীক্ষা আর কোনো পরীক্ষা আছে বলে, মানে আমি কম জানি, ঠিক আছে, আমার জানা নাই যে আর কোনো পরীক্ষা আছে যেখানে প্রিলিতে আপনি 40, শতকরা 40, মানে 100-তে 40 পেয়ে আপনি পাশ হয়ে যাচ্ছেন। ভাইভাতে আপনার হচ্ছে পাস মার্ক আছে হয়তো 40%, ভাইভাতে মনে হয় 40% মার্ক পাইতে হয়, ঠিক আছে। তো এই প্রিলির মার্কও যোগ হয় না, ভাইবার মার্কও যোগ হয় না। মানে চাকরির জন্য, চাকরির ক্ষেত্রে এই 2টা মার্কের কোনোটাই আপনার দরকার নেই, শুধু রিটেনের মার্কের উপরে আপনার চাকরি হবে, শুধু রিটেনের মার্কের উপরে। ভাইভাই হচ্ছে পাস, ভাইভা এবং প্রিলিতে পাস ভ্যারি করে, কারণ প্রিলিতে পাস করলেই তো আপনি রিটেন দিতে পারবেন, রিটেন পাস করে ভাইভাই যাবেন, ভাইভা পাস করলে আপনার সম্মিলিত রেজাল্ট আসবে, ঠিক আছে। কিন্তু ভাইভাই যদি ফেল করেন তাহলে রেজাল্ট আসবে না, সে আপনি রিটেনে যতই পান, 100-র ভিতর যদি 95ও পান, তাও রেজাল্ট আসবে না। কিন্তু আবার ভাইবার নম্বর যোগ হবে না, সার্টিফিকেটে থাকবে বাট ভাইবার নম্বর যোগ হবে না। তো বিষয় এইটা, শুধুমাত্র রিটেন দিয়ে চাকরি, এটা অনেক বড় একটা সুযোগ স্টুডেন্টদের জন্য। শুধুমাত্র মানে কি বলে, কোনো কিছু অন্ধবিশ্বাস করা ঠিক না, বাট আপনাদের সেন্সও খাটায়েন, ঠিক আছে, সেন্স খাটায়েন। আর এই দেখেন আপনাদের জন্য এই যে লেকচার শিট তৈরি করা হচ্ছে, ঠিক আছে, লেকচার শিট তৈরি করা হচ্ছে, আগের ব্যাচে সরবরাহ করা হচ্ছে। ওদের ক্লাস হয়, ক্লাসের পর পরে এই দেখেন লেকচার শিট গুলো দিয়ে দেওয়া হয়, আমি নিজে তৈরি করি, নিজে বিভিন্ন বই থেকে, নেট কপি থেকে তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি। আমি তো আর রাইটার না যে আমি লিখবো, আমি বিভিন্ন নেট কপি থেকে, বই থেকে, যেখান থেকে যেইটা ভালো হয় সেটা আপনাদের জন্য কালেক্ট করে সব
A to Z 100 মার্কের 100 মার্কের প্রস্তুতির ম্যাটেরিয়ালস আমি দেব। বই আপনারা কিনলে কিনতেই পারেন, কারণ বই তো লাগেই, কোনো সমস্যা নেই। কিন্তু 100 মার্কের ম্যাটেরিয়ালসই আমি যদি কোর্সের সাথে থাকি, অন্য স্যারের কথা তো আমি জানি না, ওই 2টা ব্যাচের দায়িত্ব আমার কাছে দিছে, দেখা যাচ্ছে এই ব্যাচের দায়িত্ব দেখা যাচ্ছে আপনাদের আমার ক্লাস ভালো লাগলো না, আমাকে দেওয়া হলো না, অন্য স্যারকে দেওয়া হলো, তখন তো সেই স্যার জানে, তো সেই স্যার ম্যাটেরিয়াল দিবে কি দিবে না। কিন্তু যদি আল্লাহ তৌফিক দান করে যে আপনাদের সাথে আমি কোর্সটা রান করছি, অপারেট করছি, তাহলে 100 মার্কের ম্যাটেরিয়ালসই আপনারা ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন। যেটা 1 নম্বর এবং 2 নম্বর ব্যাচে হচ্ছে, তাদেরকে আমি ক্লাসের পরপরই ম্যাটেরিয়াল সাবমিট করে দিই। এটা হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কাজ শুধু পড়া, বেশি মাথা না ঘামিয়ে, তাইলেই চাকরি পেয়ে যাবেন। প্রস্তুতির বিষয় সবকিছু আমাদের উপরে ছেড়ে দেন। আচ্ছা, তানভীর কিছু বলতে যাচ্ছে, বলেন তানভীর, বলেন ভাই। স্যার, বলতে চাচ্ছিলাম যে আপনার চাকরির যে অভিজ্ঞতা, আপনার যে জার্নি ছিল, সে অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন, আর আপনি বর্তমানে কি করছেন বা আপনার ফিউচার প্ল্যান কি, সেই বিষয়ে যদি একটু জানতে আমি এই যে চাচ্ছিলাম আর কি। এনটিআরসি তে এই যে চয়েস লিস্ট পূরণ করলাম, সুপারিশ প্রাপ্ত হয়েছি, নিজ জেলায় 2য় অবস্থান। প্রথমে তো সবকিছুই আমার সম্পর্কে তো বলেছি, আর জার্নি ওইটার সম্পর্কে কি বলবো। মানে ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলেন মেবি। আজকেই তো, হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন। আমি রেকর্ডিংটা দেখছিলাম, এমনি আচ্ছা আচ্ছা, লাইভ ও ছিলাম না। মানে যেখানে আমরা অনেক টিচার ছিলাম, আমাদের হ্যাঁ এমডি হ্যাঁ, স্যার সহ, ওইটার কথা বলতেছেন? জি স্যার, ওটার কথাই আচ্ছা, বলছিলাম। ওইটা তো সম্মিলিত সবার জন্য ছিল। আজকেও আপনাদের এক প্রকার ওরিয়েন্টেশন, তো ওরিয়েন্টেশন তো কেউ নিলেন না, মাত্র 14 জন নিলেন। এই যে এখনো গল্প হচ্ছে, গল্পের ভিতরে কিন্তু কত ইনফরমেশন পাচ্ছেন। স্যার, গল্পটাও জরুরি আছে, শুধু যে পড়লেই হয় তা না, মাঝে না মধ্যে যে গল্প দেখেন, দিয়ে অনেক আমি ইনফরমেশন কিন্তু আমার দিতে হয়। কোনো গল্প করিনি যে আমি এই করেছি তাই করেছি, হাতি না দায় ঘোড়া পাদায় এই করেছি, আমি কিন্তু এরকম কোনো গল্প করিনি। আমি জাস্ট আপনাদের জন্য যে ইনফরমেশন কাজে লাগে সেই সব ইনফরমেশনই দিচ্ছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ। এই যে স্যার, আপনাদের আপনি কি বই নিয়ে আপনার কথা হলো, আপনাদের বিসিএস এর সিলেবাস নিয়ে কথা বিষয়ে হলো। মানে বিসিএস 2বার ভাইবা দিছিলেন না, কি বললেন যেন এরকম কিছু না একটা? না, আমি প্রাইমারির কথা বলছি, যে প্রাইমারি 2বার ভাইবা দিয়েছি, কিন্তু লাভ কি হলো? ও সব আচ্ছা থেকে আচ্ছা। সহজ চাকরি হচ্ছে এনটিআরসি এর চাকরি, চাকরিটা লাভ করা, সেটা বলেছি। স্যার, বিসিএস এর আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে এই মানে চাকরির বিষয়ে না, এখানে মানে? বিসিএস এ আমি বিসিএস সেক্টরে ওইভাবে না, আমার বিসিএস দিয়েও টিচার শিক্ষক হওয়া যায়, ঠিক আছে, কিন্তু আমার মানে শিক্ষকতাই আমার প্যাশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, রত্না আছেন? বলেন দেখি, অনেকক্ষণ ধরে সিরিয়ালে আছেন, হাত তুলে আছেন, বলেন। এই যে রত্না, কি ব্যাপার, নাই লাইনে? তাই নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি 17তম স্কুল পর্যায়ে টিকছি স্যার। এবার আশাবাদী আর কি, কলেজের জন্য ট্রাই করতেছি স্যার। এটাই জানা ছিল যে বই কিনতে হবে কিনা, মানে পুরো ডিটেলসটা আর কি স্যার, খুব সূক্ষ্মভাবে জানা ছিল। এই যে বইয়ের বিষয়টা বলেই দিলাম, যে কোনো একটা বই কিনে নেন। দিগদর্শন আছে, ব্যতিক্রম নামে একটা বই বের হয়েছে ব্যতিক্রম সিরিজের, তারপরে আর কি আছে, ফ্রেন্ডস পাবলিকেশনের আছে, যেটা আপনার ভালো লাগে স্যার 2-3টা অ্যাকচুয়ালি দেখেন। ভালো হবে কোনটা যদি একটু বলতেন। আমি প্রথমেই স্যার বলছি যে আমার দিগদর্শনে তেমন কোনো কিছু ব্যতিক্রম নাই, মানে নর্মাল। ব্যতিক্রম ব্যতিক্রম সিরিজের যে বই, ওইটা আমি দেখিনি, মানে নামই জি কিন্তু স্যার। ব্যতিক্রম, ঠিক আছে, ব্যতিক্রম সিরিজের যে বই ওইটা আমি দেখিনি, আমার এখনো দেখার সুযোগ হয়নি। বাট দিগদর্শন যে আমার খুব ভালো লাগছে তা না। আর হচ্ছে হ্যাঁ স্যার। কি বলে, ফ্রেন্ডসও আমার খুব বেশি ভালো লাগেনি, দুইটা দুই দিক থেকে অন্যরকম, ঠিক আছে। তো আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে দিগদর্শন। এখন আমি কিনেছিলাম বলে যে দিগদর্শন ভালো সেটা না, কিন্তু মানে আমি কিনেছিলাম তখন অন্য কোনো বই পাওয়া যেত না, তখন দিগদর্শনই ছিল একমাত্র, এই কারণে আমি হ্যাঁ। কিনেছিলাম, ঠিক আছে, আমার অন্য কোনো বই জি কেনার সুযোগ ছিল না।
এই হচ্ছে বিষয়। স্যার আরেকটা বিষয় হচ্ছে আমার যে মার্কসটা ওটা 70-র কাছাকাছি। এখন হচ্ছে যে আমার যে উপজেলা ভিত্তিক যেগুলো ছিল এগুলোতে 40টা তো চয়েস করা যায়, স্কুল 40টায় দেওয়া হয়েছে, অন্য কোথাও দেওয়া হয় নাই, এটা তো আর কোনো প্রবলেম হবে না, না? আপনার নম্বর কত? 67, 68, স্যার 70 এরকম? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, কোন জেলা আপনার? স্যার ময়মনসিংহ। ময়মনসিংহ। আচ্ছা, আমি কিন্তু এই বিষয়ে এক্সপার্ট না, ঠিক আছে? তারপরেও না স্যার, এতটুকু তারপর বলতে আপনার পারি, অভিজ্ঞতা আপনার অনেকটাই। জেলায় সর্বোচ্চ মার্ক কত, সেটা কি আপনার ধারণা আছে? স্যার আমাদের মানে বাবার বাসা তারাকান্দা, হাজবেন্ডের বাসা হালুয়াঘাট, এই দিক দিয়ে যে কয়জন মানে টিকা হয়েছে তার মাঝে আমি ফার্স্ট মানে খোঁজ খবর নিয়ে যা দেখলাম এবারে। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনি যদি 5-7-এর মধ্যেও থাকেন তাতেও কোনো সমস্যা নাই। আপনার যে চয়েস দেয়া হয়েছে ইনশাল্লাহ ওই চয়েস অনুযায়ী আপনি 10-15-এর মধ্যে ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবেন, আল্লাহ যদি সহায় হয়। হ্যাঁ স্যার, এটাই জানার ছিল আর কি। 40টাই দেওয়া হয়েছে, মানে বাড়তি আর দেওয়া হয় না, এটা নিয়ে একটু আর কি টেনশন কাজ করতেছিল যে টেনশন কেমনে নাই, কি। ইনশাল্লাহ। আচ্ছা স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু বলবেন? আরো তো লোকজন আছেন, কিছু বলতে চাইলে বলতে পারেন, কারণ পরবর্তী ক্লাসগুলো থেকে যদি ভিড় বেশি হয়ে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে বলার সুযোগ কম পাওয়া যাবে, কারণ পরবর্তী ক্লাসে আমরা আহ, তো লেখাপড়ায় ঢুকে যাব, তখন দেখা যাচ্ছে আর বলার সুযোগ থাকবে না। হ্যালো স্যার। জি বলেন তানভীর। স্যার আমি বলতে চাচ্ছি যে আহ, যেই এটা হবে মানে কি বলে ওটাকে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট অনুযায়ী ধরেন আমার জেলা ফরিদপুর, আমি তো ফরিদপুরে মানে স্থায়ী বাসিন্দা, কিন্তু অস্থায়ী বাসিন্দা হচ্ছে ঢাকার সাভারে থাকি। তো সেক্ষেত্রে আমি ফরিদপুরে যাইতে চাচ্ছি না। আমি যদি মনে করেন যে টিকি, সেক্ষেত্রে আমি সাভার বা সাভারের আশেপাশের যে সকল উপজেলা ধরেন কেরানীগঞ্জ বা টাঙ্গাইল অথবা গাজীপুর বা মানিকগঞ্জ, এই সব জায়গার মধ্যেই আমি থাকতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কোনো সমস্যা ফেস করতে হবে কিনা, নাকি আমার আমার জেলার মধ্যেই দেওয়া লাগবে চয়েস? না না, এরকম কোনো বিষয় নেই যে আপনাকে জেলার মধ্যে দিতে হবে, আপনি বাংলাদেশের যেখানে খুশি দিতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি যেখানে দিচ্ছেন সেখানের মানে ওইখানকার যারা প্রার্থী আছেন তাদের মার্কের সাথে আপনার ফাইট হবে, সেই ক্ষেত্রে তো আর আপনার জেলার সাথে আপনার কোনো ফাইট নাই, এটা হচ্ছে বিষয়। তো আচ্ছা দেখা আচ্ছা। যাচ্ছে ওই জেলার যারা আবেদন করেছে তাদের থেকে যদি আপনার মার্ক বেশি থাকে বা কাছাকাছিও থাকে, ওই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত স্থানে চয়েস যেখানে দেয়া ছিল। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, কে কে আছেন আমাদের সাথে? নাফিজা তানজিম আছেন। নাফিজা তানজিম কি কিছু বলতে চান? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না স্যার, আমার বই নিয়ে কিছু ইনকোয়ারিজ ছিল যেগুলো হচ্ছে মানে পেয়ে বলা গেছেন তাই হয়েছে তো? আমার। আচ্ছা, জি স্যার। বই নিয়ে ইনকোয়ারিজ সবারই থাকে, সবাই বই বই করে পাগল করে দেন, কিন্তু দেখা যাচ্ছে কেনার পরে দেখা যাচ্ছে আর পড়বেন না, না ঠিক আছে? জি স্যার। পড়তে হবে, ঠিক আছে। ও কিছু বিষয় শেয়ার করে রাখি, সেটা হচ্ছে এই যে দেখেন আপনার লিটারারি টার্মস, তো দেখা যাচ্ছে যতদিন আপনাদের না ক্লাস শুরু হয় আপনার লিটারারি টার্মস দেখা যাচ্ছে নিজে নিজে একটু, যার কাছে যে বই আছে একটু কিন্তু মানে পেজ নিয়ে দেখতে পারেন যে কি কি বলতেছে, একটু বুঝি না কেন, যখন আমি ম্যাটেরিয়ালস পাবোই তো, কিন্তু সেই আশায় আমি অতদিন বসে থাকবো কেন, আমি একটু দেখি কেমন কি এই জিনিসগুলো, কেমন কি ভিতরে কি দিয়ে কি আছে। তারপরে যে ফিগার অফ স্পিচ সম্পর্কে মনে হলো যে একটু দেখি লিটারারি টার্মস ফিগারের স্পিচ কি কি আছে, ঠিক আছে। তারপরে যে শেষে আপনাদের যে গ্রামার আছে, সাপোজ কমপ্লিটিং সেন্টেন্স তো কম বেশি সবাই করেছেন, করেননি এমন তো নাই। দেখা যাচ্ছে যে গ্রামারের আশায় বসে না থেকে কমপ্লিটিং
সেন্টেন্স, এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে একটু প্র্যাকটিস করলাম। তারপরে দেখা যাচ্ছে যে একটু চেঞ্জিং ওয়ার্ডস নিয়ে প্র্যাকটিস করলাম। মাস্টার সহ অনেক বইতে তো চেঞ্জিং ওয়ার্ডস আছে, দৈনিক 10টা করে পড়লাম। বা সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে, যেহেতু হচ্ছে এইচএসসি বইতে বেশ ভালো একটা সমৃদ্ধ সিনোনিম অ্যান্টোনিমের ভান্ডার আছে, এইচএসসি বই দেখে আপনারা, যেহেতু টেক্সট বুক, ওইখান থেকে একটু সিনোনিম অ্যান্টোনিম একটু প্র্যাকটিস করলেন, যে এটা সিনোনিম কি কঠিন ওয়ার্ডের, এটার অ্যান্টোনিম কি, একটু সেন্টেন্স তৈরি করি। মানে আমরা সবকিছু দিব ঠিক আছে, কিন্তু মানে আপনারা তো এখন কি বলেন, সেলফ সেন্টার্ড। আপনার আমাদের আশায় বসে না থাকে এই কাজগুলো প্র্যাকটিস। চাকরি কিন্তু সবাই পাবে না। এই যে সাপোজ গ্রুপে যদি 400-500 লোক থাকে, 400-500 লোককেই তো আমি একই ম্যাটেরিয়ালস দেবো, তো 400-500 লোক কি চাকরি পাবে? বা 400-500 লোকই কি ফার্স্ট হবে? হবে না তো। তো কারা আগিয়ে থাকবে যারা একই জিনিস ডিফারেন্ট ওয়েতে করতে পারে। এই যে ডিফারেন্ট ওয়েতে যারা করতে পারবে তারাই কিন্তু কি এগিয়ে থাকবে। এখন আমি প্রথম ব্যাচে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা দৈনিক 10টা করে চেঞ্জিং ওয়ার্ড প্র্যাকটিস করবেন। তো অনেকে কমেন্ট করেছে যে স্যার আপনি 10টা করে সেন্টেন্স দিয়ে দেন বা 10টা করে ওয়ার্ড দিয়ে দেন। দেখেন মানে আপনারা কত ভালো, আপনারা বই দেখে নিজে নিজে করবেন, না করে আমার কাছে বলেন যে স্যার আপনি 10টা করে দৈনিক কি বলে ওয়ার্ড দিয়ে দেন। তো স্যারের কি আর কোনো কাজ নাই যে স্যার 10টা করে ওয়ার্ড দিবে? স্যার আপনাদের তো ভালোর জন্যই তো বলেছে যে আপনি 10টা করে ওয়ার্ড করেন, বা দেখা যাচ্ছে একটা করে বা 2টা করে রুলস শেখেন। ঠিক আছে, কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু অনেকের করা থাকলেও পরীক্ষার হলে যে আটকে যায়। কেন আটকে যায়? যে আমরা জানি যে এটা সো দ্যাট হবে, সো দ্যাটের পরে সাবজেক্ট হবে, তারপরে টেন্স অনুযায়ী ক্যান নট, কুড নট এই জাতীয় হবে। কিন্তু স্ট্রাকচার জানার পরেও বিষয়টা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে শব্দের গাঁথুনি মাথায় আসে না। আপনারা যদি প্র্যাকটিস করেন এখন থেকেই, তাহলে এই জিনিসগুলো কিন্তু মানে বেশ আয়ত্তে আসবে। এখনো যে পরীক্ষার 2 মাস কম বেশি আছে, কম করে 2 মাস আছে, তো এটা কিন্তু আপনাদের মানে এর জন্য খুব ফ্রুটফুল হবে। বুঝতে পেরেছেন আশা করি। আবার কাজল কি বলতে চাই? স্যার আমি এই জিনিসটা মানে একটু শিওর হওয়ার জন্য জানতে চাচ্ছিলাম যে স্যার আপনি যে বললেন যে দুই ক্রিয়া থেকে প্রায় 40-45টার মতো কোশ্চেন আমাদের পড়তে হবে, এটা আপনি বলছিলেন। জি জি, তো প্রত্যেকটা কোশ্চেনেরই কি অ্যান্সার পিডিএফ আকারে আমাদের দেওয়া হবে স্যার? অবশ্যই অবশ্যই। জি স্যার, শিওর হওয়ার জন্য বললাম স্যার, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে এত বোরিং একটা আলোচনা আপনারা এই 1.5 ঘন্টা ধরে সাথে আছেন। মন থেকে আপনাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি যাতে পরীক্ষা আপনারা আপনাদের যেভাবে দিতে চান কাঙ্ক্ষিতভাবে দিতে পারেন, এবং তার সাথে সাথে কাঙ্ক্ষিত চাকরিটাও আপনাদের কুক্ষিগত করতে পারেন, সেজন্য মন থেকে দোয়া করছি। আর অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমি যদি ভুল না করি আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 10 তারিখে, এই ব্যাচের 3 নম্বর ব্যাচের নেক্সট ক্লাস 10 তারিখে। তো 10 তারিখের ক্লাসটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। এই দিন আমি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করেছি, কিন্তু ওই দিন সিলেবাসের সাথে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, যে একটা প্রশ্ন, এই প্রশ্নের ভিতরে আপনি কতটা টাইম ব্যয় করতে পারবেন। তারপর আমি কি আলোচনা করব, অবটেইনিং মার্ক, অর্থাৎ এই প্রশ্ন থেকে আপনি কত নম্বর তুলে আনবেন, কত নম্বর তুলে আনলে সম্মিলিত ভাবে কত নম্বর পাইলে, অর্থাৎ প্রত্যেকটা 1 2 3 4 5 6 7 এখান থেকে কত কত মার্ক পাইলে, আপনি কি আপনার কাঙ্ক্ষিত মার্ক পাবেন, এবং এই মার্কগুলো টোটালি যোগ করে সম্মিলিত কত মার্ক পাইলে 18তম জন্য একটা স্ট্যান্ডার্ড মান হবে এবং আপনি কি চাকরিতে জয়েন করতে পারবেন, সেই বিষয়ে আলোচনা থাকবে। তো এই জিনিসটা আপনারা আজকে যারা 13-14 জন আছেন, দরকার নাই গ্রুপে বেশি লোক দরকার নাই, এই 13-14 জন কোনোভাবে মিস করবেন না। একজন লিখছেন আজকে কি 5 তারিখ, 10 তারিখ অনেক দূর। রাকিবুল লিখছেন আসলে শিডিউল তার আমি করি না,
শিডিউল যেভাবে আছে ক্লাস ওইভাবেই ওই গতিতেই আগাবে। হ্যাঁ, শিডিউলের ক্লাস তো 9 তারিখ। বুঝি নাই। স্যার ক্লাস তো 9 তারিখ রুটিনে দেয়া। রুটিনে কি 9 তারিখে দেওয়া আছে? ও তাহলে জি হয়তো স্যার আমি হয়তো ভুল করেছি, সরি। স্যার আমি ভাবছি আবার চেঞ্জ হইলো কিনা। না না, চেঞ্জ হয়নি, সরি সরি। আমি হয়তো দেখতে ভুল করছি অথবা মাথায় নাই। ঠিক আছে, ঠিক আছে স্যার। আন্তরিকভাবে দুঃখিত। ক্লাসের কিন্তু দেয়া আছে, কি বলে, আহ 2টা ক্লাসের শিডিউল, অর্থাৎ আজকে যে ক্লাস হবে এবং পরবর্তী ক্লাসের শিডিউলটা দেয়া আছে, এবং 10 তারিখের পরে মানে 10 তারিখেই ওই নতুন শিডিউল, হয়তো 10 তারিখ বা 11 তারিখে আপনাদের পরবর্তী 1 মাসের শিডিউল জানিয়ে দেয়া হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে রেজাল্ট মনে হয় খুব সন্নিকটে। আপনারা বসে থাকবেন না, আপনারা কিন্তু এই যে বললাম যেভাবে, এভাবে একটু প্র্যাকটিস করা শুরু করেন, ঠিক আছে? আর মনে হয় কারো কিছু বলা নাই, না বলার আছে? আমরা লিভ নেব কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে। কাজল আবার কি বলতে চাই দেখি, আমরা 2টা প্রশ্ন নিয়েই নি। না স্যার, মানে এটা আগেরই কি একটা ছিল স্যার, ও তাহলে আগেরই হাত মানে হাত তোলা হাত ছিল। উঠাই রাখছেন কেন? প্রশ্ন না থাকলে হ্যান্ড রেজ করবেন না, প্রশ্ন না থাকলে হ্যান্ড রেজ করবেন না, যাদের না প্রশ্ন নেই স্যার, হ্যান্ড। আগে আগে যখন গতবার যখন হ্যান্ড রাইজ করছিলাম তখনই ওটাই করা আছে এখনো। আচ্ছা ঠিক আছে, আপনি ই করেন। রত্না কিছু বলবেন? রত্না কি কিছু বলতে চান? বললাম স্যার আগে যে হ্যান্ড রাইজ করা হয়েছিল ওইটাই দেয়া আছে। ও আচ্ছা আচ্ছা, আপনারা এগুলো করবেন না, ঠিক আছে? দেখা যাচ্ছে এগুলোর জন্য অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন মিস হয়ে যায়, অনেকে প্রশ্ন করতে চাই। আপনাদের প্রশ্ন করা হয়ে গেলে হ্যান্ড রাইজ করা কি করবেন, ওটা অফ করে রাখবেন। জি স্যার। আচ্ছা, তাহলে আজকের ডিসকাশন কেমন লাগলো মন থেকে বলবেন। স্যার খুব ভালো। ওকে, পরবর্তী দিনের ডিসকাশনটা আরো ভালো হবে, মানে ঠিক স্যার আছে? আশাবাদী আর কি, আশা করা যায় যে না স্যার একটা ভালো গাইডলাইন দিয়ে ভালো কিছু করা যাবে। আচ্ছা শুনেন, আপনাদের যে পূর্ববর্তী যে 2টা ব্যাচ আছে, ঠিক আছে, সেই 2টা ব্যাচে আমি নাম বলবো না, 2টা ব্যাচে দেশ সেরা 2জন শিক্ষককে অ্যাসাইন করা হয়েছিল। তারপরে স্টুডেন্টরা তাদেরকে চায়নি, না চাওয়ার পরে 1 মাস পরে সেই শিক্ষককে বাদ দেওয়া হয়েছে, কোর্স থেকে বাদ দিয়ে আমাকে ইনক্লুড করা হয়েছে। এবং তখন থেকেই তাদের আবার ওই আগে যা পড়ানো হয়েছিল সব বাদ, আমি আবার তাদের নতুন করে শুরু করেছি। এই হচ্ছে বিষয়। তো তারাও যে আপনাদের থেকে খুব বেশি আগিয়ে তা না, তাদের মাত্র 2টা ক্লাস হয়েছে, এবং এই যে আপনাদের ক্লাসটা শেষ করেই তাদের সাথে ইন হব 5টা থেকে, তাদের সাথে ক্লাস। তো আজকে তাদের 3 নম্বর ক্লাস হবে, 3 নম্বর লেকচারের ক্লাস হবে। আপনারা যে খুব বেশি পিছিয়ে তা না, আপনারাও আগিয়ে যাবেন। তাহলে নেক্সট ডেতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইলো। স্যার একটা কথা ছিল। ও আবার কথা আছে, বলেন। স্যার রেজাল্টের পরে হাতে কতটুকু বা কেমন সময় পাবো? রেজাল্টের পরে আগে জানি না, ঈদের পরে পরীক্ষা, কোরবানি ঈদের পরে পরীক্ষা। আজকে থেকে কাউন্ট করলেও 2 মাস আছে, 2 মাসের জি ভেতর ধন্যবাদ। ইনশাল্লাহ কোর্সও শেষ হয়ে যাবে, আপনাদের প্রস্তুতির ইনশাল্লাহ। যথেষ্ট সময় পাবেন। জি স্যার। আচ্ছা আচ্ছা, নতুন একজন প্রশ্ন করছে, কি জিনাত নাকি, দেখেন তো, সুলতানা জিনাত। স্যার একটা বিষয় জানার ছিল স্যার, আমাদের মানে কি হলো? স্যার আমাদের এক্সাম কি নেওয়া হবে? ও এক্সাম, হ্যাঁ এক্সাম তো অবশ্যই নেওয়া হবে, এক্সাম কেন নেওয়া হবে না, কিন্তু কখন নেওয়া হবে, কতগুলো ক্লাসের পরে নেওয়া হবে, সেটা ক্লাসের উপর ডিপেন্ড করবে, এবং ওকে কোন স্যার। পদ্ধতিতে এক্সাম নেওয়া হবে সেটা আহ, ওই ক্লাসের উপর নির্ভর করবে, কোন কোন কি কি ক্লাস হচ্ছে সেটার উপর নির্ভর করবে, এটা আগে থেকে বলার সুযোগ নাই। আচ্ছা স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।